আচ্ছা, তাহলে কোনো বাক্যকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে গেলে আগে আমাদেরকে দেখতে হবে বাক্যের মেইন পার্ট বা প্রধান অংশ কোনটা। তো আমাকে সৌরভ যদি বলে একটু যে এই বাক্যের একেবারে মেইন পার্ট কোনটা, সৌরভ এই বাক্যের প্রধান অংশ কোনটা, অথবা কে বলতে পারবে এই বাক্যের মূল অংশ কোনটা? পাকিস্তানি হানাদার বাহিনী। পাকিস্তানের বাহিনী ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। আচ্ছা, তাহলে মূল অংশটা হচ্ছে যে পাকিস্তানি হানাদার বাহিনী হচ্ছে বাক্যের সাবজেক্ট। পাকিস্তানি হানাদার বাহিনী হলো বাক্যের সাবজেক্ট, আর ভার্ব হচ্ছে ঝাঁপিয়ে পড়ে। এরপর অবজেক্ট হচ্ছে নিরস্ত্র মানুষের উপর। ওকে, আমি যাকে আনমিউট করতে বলবো সে শুধু আনমিউট করে কথা বলবে, বাকি সবাই মিউট রাখে কারণ নয়েজ আসে। তাহলে মূল বাক্য অংশটুকু হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে নিরস্ত্র মানুষের উপর, এইটুকু হচ্ছে বাক্যের মেইন পার্ট। তো যে কোনো বাক্যকে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে গেলে আমি বরাবর যে কথাটা বলি, আগে বাক্যের মেইন পার্ট বা মূল অংশের অনুবাদটা আগে আমাদেরকে করতে হবে। তো এখানে মূল অংশটা হচ্ছে বাক্যের যে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। তাহলে এখানে আমার সাবজেক্ট কে? পাকিস্তানি হানাদার বাহিনী। তাহলে আমাকে লিখতে হবে দা পাকিস্তানি, হ্যাঁ, হানাদার বাহিনী অনেকভাবে লেখা যেতে পারে। আমি লিখতে পারি অ্যাগ্রেসর্স, পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে। অনুবাদের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে যে হুবহু যে শব্দটার ইংরেজি করতে বললো সেই শব্দটারই যে আপনাকে ইংরেজি লিখতে হবে ব্যাপারটা কিন্তু সেরকম না। ওই শব্দকে মিন করে আমরা যে কোনো ওয়ার্ড ব্যবহার করতে পারি। এখন ঝাঁপানোর ইংলিশ যে জাম্প, আমাকে জাম্পই লিখতে হবে ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। তাহলে ঝাঁপিয়ে পড়া বলতে কি আক্রমণ করা হতে পারে। আমি আক্রমণ করা ইংলিশ লিখতে পারি অ্যাটাকড দ্য পাকিস্তানি অ্যাগ্রেসর্স অ্যাটাকড, পাকিস্তানি হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে। এখন ধরেন কথার কথা অনুবাদ করতে গিয়ে আপনার হানাদার বাহিনীর ইংলিশ অ্যাগ্রেসর্স মনে নাই, তো আপনি হানাদার বাহিনী কি লিখবেন ভাবতেছেন আপনার কিছুই মনে নাই, আপনি লিখেন পাকিস্তানি ফোর্স, তবুও চলে। কিছু একটা লিখে আসবেন, ফাঁকা রাখবেন না। অ্যাটাক ঝাঁপিয়ে পড়ে বা আক্রমণ করে। কাদেরকে আক্রমণ করে? নিরস্ত্র মানুষদেরকে। অস্ত্র ইংলিশ তো হচ্ছে আর্ম, আর নিরস্ত্র কি? আনআর্ম। তাহলে আমি লিখবো দা আনআর্মড, দা আনআর্মড নিরস্ত্র মানুষ, তাহলে কি? পিপল। অথবা আপনি এখানে নাগরিক বলতে পারেন বা সাধারণ লোক বলতে পারেন, অনেক কিছু লেখা যায়। আমি পিপল লিখতে পারি, আমি সিভিলিয়ান লিখতে পারি, যা লিখবেন লিখবেন। সাধারণ লোক। দ্য পাকিস্তানি অ্যাগ্রেসর্স অ্যাটাক দ্য আনআর্মড সিভিলিয়ানস, পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। বাক্যের মেইন পার্টের অনুবাদ হয়ে গেল। আচ্ছা, তো আমাদের কাজ হচ্ছে বাংলা থেকে ইংরেজি অনুবাদ করতে গেলে আগে বাক্যের মেইন পার্টের অনুবাদ করা, আমরা সেটা করে ফেলছি। এবার অতিরিক্ত অংশগুলো আমাকে নিতে হবে। অতিরিক্ত অংশ তো অনেকগুলো আছে। অতিরিক্ত অংশের ক্ষেত্রে আগে আমাদেরকে চিন্তা করতে হবে অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে বাক্যে কিভাবে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই তার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এরপরে আমাকে নিতে হবে অ্যাডভার্ব অফ প্লেস। বাক্যে কোথায় দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এরপর আমাকে নিতে হবে অ্যাডভার্ব অফ টাইম। বাক্যে কখন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই তার নামই হলো অ্যাডভার্ব অফ টাইম। এরপরে আমাকে নিতে হবে অ্যাডভার্ব অফ কজ। একটা বাক্যে কেন দ্বারা প্রশ্ন করলে আমরা যে উত্তর পাই তার নামই হলো অ্যাডভার্ব অফ কজ। সিকোয়েন্সটা হচ্ছে কি? ম্যানার, প্লেস, টাইম এবং কি? কজ। এটা মাথায় রাখতে হবে আপনাকে। তাহলে আগে মেইন পার্ট নিব, তারপর আমরা সেই অংশগুলোতে চলে আসবো। ওকে,
তাহলে আমরা এখন খুঁজি তারা কিভাবে আক্রমণ করেছিল। কিভাবে আক্রমণ করেছিল যদি আমি এই প্রশ্ন খুঁজি, তাহলে উত্তর আসবে কি বলেন? উত্তর আসবে কিভাবে আক্রমণ করেছিল? আধুনিক অস্ত্র নিয়ে। আধুনিক অস্ত্র নিয়ে। তাহলে আমার বাক্যের মূল অংশটা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা হলো বাক্যের মেইন পার্ট, এটা আমি লাল মার্ক করে রাখলাম। এবার অতিরিক্ত অংশগুলো নিব। প্রথমে আসবে অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে দিয়ে প্রশ্ন করতে হবে, কিভাবে আক্রমণ করে আধুনিক অস্ত্র নিয়ে। এই যে বাক্যের মূল অংশটুকু বাদ দিলে যে অতিরিক্ত অংশগুলো থাকে, এই অংশগুলোকে ইংরেজিতে বলা হয় ফ্রেজ। ফ্রেজ বলা হয়। আর এরকম কোন বাংলা ফ্রেজকে ইংরেজিতে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তার মানে হচ্ছে আমরা এই যে ম্যানার যে নিব, অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে আধুনিক অস্ত্র নিয়ে, এই যে বাংলা ফ্রেজটুকু আমি ইংলিশ অনুবাদ করব, যে কোনো বাংলা ফ্রেজকে ইংরেজিতে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে শব্দ নিয়ে। তো এখানে পেছনের শব্দটা কি? পেছনের শব্দটা হচ্ছে নিয়ে। তাহলে আমাকে যে কোনো বাংলা ফ্রেজ ইংরেজিতে অনুবাদ করতে হবে ওই বাংলা ফ্রেজের পেছন দিক থেকে শুরু করে। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে, পেছন দিক থেকে শুরু করে। তো পেছনের শব্দটা কি? নিয়ে। তাহলে হচ্ছে উইথ। নিয়ে কি নিয়ে? আধুনিক অস্ত্র নিয়ে। তাহলে মডার্ন ওয়েপন্স বা আর্মস লিখতে পার। তাহলে আগে আমার বাক্যের মূল অংশটা ছিল কি? পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, ওকে, লিখলাম the Pakistani aggressors attacked the unarmed civilians with modern weapons। এটা আমরা লিখলাম। তাহলে আমার ম্যানার কিন্তু চলে গেল। ম্যানারের পরে এবার আসবে প্লেস। কোথায় আক্রমণ করেছিল সেটা আমাকে বের করতে হবে, কোথায় আক্রমণ করেছিল। তো আমরা যদি কোথায় দিয়ে প্রশ্ন করি তাহলে উত্তর কি আসে? সারা দেশে। সারা দেশে, এটা হচ্ছে আমার অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এখন আমাকে প্লেস লিখতে হবে সারা দেশে। তাহলে অ্যাক্রস দ্য কান্ট্রি। অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশে। ওকে, আমার ম্যানার গেল, প্লেস গেল, ব্যাস। এবার ম্যানার, প্লেস, তারপরে কি আসবে? টাইম। কখন, কখন আক্রমণ করেছিল, কখন? উত্তর হবে 1971 সালের 25শে মার্চ কালো রাতে। তার মানে এটাও একটা ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজ অনুবাদ হবে পেছন দিক থেকে। এখানে পেছনের শব্দটা হচ্ছে কালো রাতে। হ্যাঁ, তাহলে আমাকে পেছন দিক থেকে আসতে হবে যে কালো রাতে। তাহলে এটা একটা রাত বা দিন, হ্যাঁ, বার, দিবস, তারিখ, এগুলোর পূর্বে কিন্তু আমরা প্রিপজিশন ব্যবহার করি অন। তাহলে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু রাত তাহলে আমরা ইন লিখবো। পেছন দিক থেকে আমরা আসবো, এভাবেও লিখতে পারি যে অন দ্য ব্ল্যাক নাইট, কালো রাতে, কবে? 25শে মার্চ। তাহলে ইন দ্য ব্ল্যাক নাইট 25শে মার্চ, তাহলে অন 25 মার্চ অফ 1971, 1971। পুরো বাক্যটা হলো, মূল বাক্যটা হচ্ছে দ্য পাকিস্তানি অ্যাগ্রেসর্স অ্যাটাক দ্য আনআর্মড সিভিলিয়ানস। এবার ম্যানার কিভাবে? উইথ মডার্ন ওয়েপন্স, আধুনিক অস্ত্র দিয়ে, এটা একটা অংশ। তারপর কোথায়? অ্যাক্রস দ্য কান্ট্রি, সারা দেশ জুড়ে। হ্যাঁ, তারপর কখন? ইন দ্য ব্ল্যাক নাইট অন 25 মার্চ অফ 1971, 1975 সালের 25শে মার্চের কালো রাতে। ম্যানার গেল, প্লেস গেল, টাইম গেল। এবার কজ, কেন তারা এই কাজগুলো করেছিল? এর উত্তর হিসেবে তিনটা উত্তর আসে এখানে, দুইটা উত্তর। একটা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের অধিকার কেড়ে নিতে, আর একটা হলো পাকিস্তানি বর্বর শাসন প্রতিষ্ঠা করতে। তাহলে এগুলো হচ্ছে কজ। তাহলে কজ হয়ে গেল এখানে দুইটা।
তো যদি একাধিক কজ থাকে তাহলে প্রথম কজটা আগে নিব, দ্বিতীয় কজটা পরে নিব, সে ঝামেলা। তো এটা একটা কজ। তো আমি বলেছিলাম যে বাক্যের মেইন পার্টকে বাদ দিলে যে অতিরিক্ত অংশগুলো থাকে সেগুলোকে কিন্তু আমরা ফ্রেজ বলি ইংলিশে। আর যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে এখানে আমার পেছনের শব্দটা হচ্ছে কেড়ে নিতে। এখন অনেকে ভাববে কেড়ে নেওয়া মানে কি করা। এখন কেড়ে নেওয়া অনেক ভাবে আপনি লিখতে পারেন, তুলে নেওয়া, ছিনতাই করা, অনেক কিছুই লেখা যেতে পারে। তাহলে পিছনের শব্দটা, একদম পিছনের শব্দটা কি? তয়কার তে। আর আমরা তের ইংলিশ জানি টু। তাহলে আমি লিখলাম টু টেক অ্যাওয়ে। টেক অ্যাওয়ে মানে ছিনিয়ে নেওয়া, টু টেক অ্যাওয়ে, কেড়ে নিতে। পেছন দিক থেকে কিন্তু আমরা আসবো কেড়ে নিতে। কি কেড়ে নিতে? অধিকার কেড়ে নিতে। অধিকার। আমি আমার ভিডিও বন্ধ রেখেছি এজন্য যে আপনাদের ফোকাসটা আসলে স্ক্রিনের দিকে থাক। হ্যাঁ, এটা হচ্ছে মূল ফ্যাক্ট। সবার ভিডিও বন্ধ রাখেন, সবার ভিডিও, তাহলে ফোকাসটা স্ক্রিনে থাকবে। আচ্ছা, তাহলে টু টেক অ্যাওয়ে, নিতে, কি নিতে? অধিকার। তাহলে দ্য রাইটস, অধিকার কেড়ে নিতে। ওকে, কাদের? সাধারণ জনগণের। তাহলে অফ দ্য সিভিলিয়ানস অথবা অফ দ্য কমন পিপল। সিভিলিয়ান দ্বারাও সাধারণ জনগণকে বোঝায়, অথবা কমন পিপল লিখতে পারেন। সিভিলিয়ানস কোথাকার? বাংলাদেশের। তাহলে আমাকে লিখতে হবে অফ বাংলাদেশ বা ইন বাংলাদেশ লিখতে পারেন। এখানে পূর্ব পাকিস্তান লেখার কথা ছিল, আমি বাংলাদেশ লিখেছি। তাহলে এখন দেখেন আমাদের একটা একটা কজ কিন্তু পেলাম। আর একটা কজ হচ্ছে কি? পাকিস্তানি বর্বর শাসন প্রতিষ্ঠা করতে। আচ্ছা, দেখেন এখানে কমা দিছে, আমি কি করতে পারি? কমা না দিয়ে আমি অ্যান্ড দিতে পারি, তাতে সৌন্দর্যটা বাড়ে। অ্যান্ড এবং পাকিস্তানি বর্বর শাসন প্রতিষ্ঠা করতে, এটাও একটা ফ্রেজ। এর পিছনের শব্দটা কি? প্রতিষ্ঠা করতে, তয়াকারে তে, এখানেও তে আছে। তাহলে আমি এখানেও দিব টু। টু, এবার প্রতিষ্ঠা করা, এস্টাবলিশ। টু এস্টাবলিশ। এখন যদি কেউ এস্টাবলিশ না লিখে লেখে স্টার্ট, শুরু করতে, সেটাও সমস্যার কিছু নেই। টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করতে। প্রশ্ন, কি প্রতিষ্ঠা করতে? শাসন, রুল। কেমন শাসন? বর্বর শাসন। কাদের? পাকিস্তানি। তাহলে আমি এক কথায় লিখি টু এস্টাবলিশ দা পাকিস্তানি, পাকিস্তানি বারবারিক বা বারবারাস লেখা যায়, বারবারিক রুল। পাকিস্তানি বর্বর শাসন প্রতিষ্ঠা করতে। আচ্ছা, তাহলে আমার অ্যাডভার্ব অফ কজ এখানে দুইটা। একটা হচ্ছে টু টেক অ্যাওয়ে দ্য রাইটস অফ দ্য সিভিলিয়ানস অফ বাংলাদেশ, এর একটা কজ। আরেকটা হচ্ছে টু এস্টাবলিশ দ্য পাকিস্তানি বারবারিক রুল। তাহলে আমরা কি করলাম? যে কোনো একটা বাংলা বাক্যকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করতে যাই, সেক্ষেত্রে আগে আমরা বাংলা বাক্যের মূল অংশটুকু অনুবাদ করব। তো এখানে মূল অংশটুকু হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র মানুষের উপর বা সাধারণ নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা হচ্ছে বাক্যের মেইন পার্ট। ওকে, তো আমরা সেটাই লিখলাম, দ্য পাকিস্তানি aggressors attack the unarmed civilians with modern weapons across the country. তাহলে মূল অংশটুকু হচ্ছে দ্য পাকিস্তানি aggressors attack the unarmed civilians, পাকিস্তানি বাহিনী নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। আপনি চাইলে এখানে সিভিলিয়ানস অ্যাক্রস দ্য কান্ট্রি এখানে যোগ করতে পারেন। তো মূল অংশের পরে আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত অংশগুলোকে আমরা প্রথমে দেখব অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, তারপর কজ। মনে রাখবেন এমপিটিসি। তো প্রশ্ন করি কিভাবে ঝাঁপিয়ে পড়েছিল? উত্তর হচ্ছে আধুনিক অস্ত্র নিয়ে। তাহলে উইথ মডার্ন ওয়েপন্স। ওকে, ম্যানার গেল। এবার প্লেস, কোথায়? সারা দেশে, অ্যাক্রস দ্য কান্ট্রি। প্লেসের পরে এবার আসবে টাইম, কখন? কালো রাতে। তাহলে ইন দ্য ব্ল্যাক নাইট অন 25 মার্চ অফ 1971। কখন গেল? এবার আসবে কেন? দুইটা কারণ। একটা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণের অধিকার কেড়ে নিতে, তাহলে আমরা লিখলাম টু টেক অ্যাওয়ে দ্য রাইটস অফ দ্য সিভিলিয়ানস অফ বাংলাদেশ। আরেকটা কারণ হচ্ছে পাকিস্তানি বর্বর শাসন প্রতিষ্ঠা করতে। দুইটা কারণ। এটাও হচ্ছে আমরা লিখে দিলাম পিছন দিক থেকে টু এস্টাবলিশ দ্য পাকিস্তানি বারবারিক রুল। এখন একটা বিষয় হচ্ছে, এই যে আমি এতক্ষণ থেকে আপনাদেরকে বললাম যে ট্রান্সলেশন করার নিয়ম হচ্ছে
আগে বাক্যের মূল পার্ট, তারপরে অতিরিক্ত অংশগুলো নিতে হবে, আগে ম্যানার, প্লেস, টাইম, তারপর কজ। এটা কিন্তু কোনো সাংবিধানিক নিয়ম নেই। যদি কেউ চায় সে আগে অতিরিক্ত অংশ লিখে তারপরে বাক্যের মূল অংশও লিখতে পারে। মানে হচ্ছে আমরা এই বাক্যটা কিন্তু এভাবেও লিখতে পারি। দেখেন আমি এই অংশটুকু আগে নিয়ে আসলাম, খেয়াল করে যান। আমি লিখলাম উইথ মডার্ন ওয়েপন্স অ্যাক্রস দ্য কান্ট্রি ইন দ্য ব্ল্যাক নাইট অন 25 মার্চ অফ 1971 to take away the rights of the civilians of Bangladesh and to establish the Pakistani barbaric rule. দেওয়ার পরে আমি একটা কমা চিহ্ন দিলাম। এরপরে আমি এখন বাক্যের মূল অংশটা লিখব। মূল অংশটা লিখে দিলাম যে the Pakistani aggressors attack the unarmed civilians। তাহলে অতিরিক্ত অংশ আগে, মূল অংশ পরেও লেখা যেতে পারে। তাহলে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার আপনি তাহলে কেন বললেন এই নিয়মে করতে হবে? আমি কিন্তু একবারও বলি নাই যে এই নিয়মেই করতে হবে। যারা বিগিনার, যারা শুরুর দিকে ট্রান্সলেশন করতেছে মাত্র, তাদের জন্য নিয়মটা হচ্ছে আগে বাক্যের মূল অংশটা নিবে, তারপর অতিরিক্ত অংশগুলো আগে ম্যানার নিবে, তারপর প্লেস নিবে, তারপর টাইম নিবে, তারপর কজ নিবে। তবে যখন আপনি ট্রান্সলেশন করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন হচ্ছে আপনি যে স্টাইলে করবেন অনুবাদ সেভাবেই হবে। আবার দেখেন এই বাক্যটা কিন্তু আমরা এভাবেও অনুবাদ করতে পারি। আমি আগে কজটা নিয়ে আসলাম, কারণ আমি এই অংশটুকু আগে নিলাম। আমি আগে নিলাম to take away the rights of the civilians of Bangladesh and to establish the Pakistani barbaric rule, অধিকার ছিনিয়ে নিতে এবং বর্বর শাসন প্রতিষ্ঠা করতে, এটুকু আগে নিলাম, কজটা আগে নিলাম। তারপর আমি বাক্যের মূল অংশটুকু দিলাম যে পাকিস্তানি বর্বর বাহিনী আক্রমণ করেছিল নিরস্ত্র মানুষের উপর। তারপর আমি টাইমটা দিলাম, কিভাবে এভাবে আক্রমণ করেছিল এবং টাইম দিয়ে দিলাম। দেখেন এভাবেও কিন্তু লেখা যাচ্ছে। এতে কি খারাপ কিছু হচ্ছে? হচ্ছে না, কিন্তু মানাচ্ছে। To take away the rights of the civilians of Bangladesh and to establish the Pakistani barbaric rule. হ্যাঁ, the Pakistani aggressors attacked the unarmed civilians with modern weapons across the country in the Black Night on 25 March of 1971. তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম ট্রান্সলেশন কোনো নির্দিষ্ট নিয়ম বা ধারার মধ্যে আবদ্ধ থাকতে পারে না, রাখা যায় না। ট্রান্সলেশন একটা অনেক ব্রড ব্যাপার স্যাপার। ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনাকে কিছু বেসিক জিনিস জানতে হবে সেন্টেন্স কারেকশনের জন্য। এছাড়া আপনি যেভাবে মন চায় সেভাবে অনুবাদ করতে পারেন। বাক্যের থিম নষ্ট না হলে হলো আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এই তিনটা ঠিকঠাক করে সার্থক বাক্য লিখতে পারলেই আপনার ট্রান্সলেশন হয়ে যাবে, আর কিছু না। এটা আরো অনেকভাবে লিখতে পারে অনেকে। তাহলে একটা বাক্য 10-15 স্টাইলে লেখা যেতে পারে। এখন আপনারা বলেন, যারা আপনারা বলেন যে স্যার ট্রান্সলেশনের জন্য কোন বই ফলো করব, আমি কিন্তু বইয়ের নাম সহজে বলতে চাই না। এই জন্যই বলি না, কারণ বই ফলো করতে গিয়ে স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে হতাশ হয়ে যায়। কেন? কারণ ওখানে যে বাংলা অনুবাদটা আছে, সে যখন বাসায় ইংলিশ করে, তার ইংলিশের সাথে কিন্তু বইয়ের ইংলিশটা মিলে যায় না, হুবহু। না মেলার কারণে সেই স্টুডেন্ট ভাবে আহা তাহলে আমার বুঝি ভুল করা হলো, কিন্তু না, তারটাও সঠিক হতে পারে। তো এক একজনের ট্রান্সলেশন তো এক এক রকম ভাবে হতে পারে। ওই মুহূর্তে তাকে বলে দেওয়ার কেউ থাকে না, এই জন্য সে মনে করে নেয় যে আমার হচ্ছে যে আমারটা বুঝি ভুল হয়েছে। এই জন্য ট্রান্সলেশনে সরাসরি একজন আপনার কারো হেল্প দরকার। আচ্ছা, এরপরে আসেন পরে আরেকটা বাক্যে যাই। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া, মানবতার মাতা, ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা, সাধারণ জনগণের প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের প্রতিটি ইউনিয়নে সাধারণ মানুষদেরকে তথ্য প্রযুক্তির সেবা প্রদান করতে একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে একটা বিশাল বাক্য, এই বিশাল বাক্যটার আগে আমাকে অনুবাদ বের করতে হবে মূল অংশের, তারপর আমরা অতিরিক্ত অংশে যাব। আগে মূল অংশটুকুর অনুবাদ বের করতে হবে। আচ্ছা, একটা মিনিট।
তাহলে এই বাক্যটুকুর যদি আমরা মূল অংশটুকু বের করতে যাই, একইবারই যদি আমরা মূল অংশ বের করার সহজ কোনো নিয়ম নাই। মূল অংশ বের করার নিয়ম হচ্ছে সাবজেক্ট খুঁজতে হবে, ভার্ব খুঁজতে হবে, অবজেক্ট খুঁজতে হবে এবং একটা স্বাধীন বাক্য গঠন হবে সেটা দ্বারা। এটাই হলো মূল অংশ। আমরা বলি না মূল কথা বলো, যেমন এই এতগুলো কথা এখানে, এখানে মূল কথা কি? মূল সাবজেক্ট কে? মূল সাবজেক্ট হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনা এখানে সাবজেক্ট, আর প্রতিষ্ঠা করেছে ভার্ব, অবজেক্ট হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। অথবা যদি আমরা প্যাসিভ ভয়েসে করতে যাই তাহলে এখানে মূল অংশ হচ্ছে যে প্রত্যেকটা ইউনিয়নে একটি করে ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। তাহলে এখানে বাক্যের মূল অংশ হচ্ছে সারা দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। এটা হলো বাক্যের মূল অংশ। তো আশা করি ফারজানা বুঝতে পারছে মূল অংশ কাকে বলে। মূল অংশটা হচ্ছে যে অংশটুকু হচ্ছে বাক্যের আসল কথা হবে, মূল মেসেজ হবে, এবং যে অংশটুকুকে আলাদা করলে একটা স্বাধীন বাক্য গঠন করা যাবে, সেটাই হবে বাক্যের মূল অংশ। মূল অংশে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, হ্যাঁ, অথবা প্যাসিভ ভয়েস হলে অবজেক্ট দিয়ে শুরু হবে। এখন দেখেন এটা প্যাসিভ ভয়েসে আছে এই অংশটুকুকে আমরা কেমনে বুঝলাম? আপনি প্রশ্ন করেন এখানে কে প্রতিষ্ঠা করছে, এই অংশটুকুর মধ্যে কিন্তু সেই উত্তর নাই। কিন্তু প্রশ্ন করেন কি প্রতিষ্ঠা করা হয়েছে, উত্তর হচ্ছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে বাক্যের অবজেক্ট। আর কোনো বাক্য যখন অবজেক্ট দ্বারা শুরু হয় বুঝতে হবে সেটা প্যাসিভ ভয়েস। তার মানে এটা প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসের অবজেক্টটা এখানে কি? ইউনিয়ন ডিজিটাল সেন্টার। আচ্ছা, একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। তাহলে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে অলরেডি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বিন স্টার্টেড অথবা এস্টাবলিশড। আমরা বাক্যের মূল পার্ট পেয়ে গেলাম। এখন মূল পার্ট যখন আমরা পেয়ে যাব, মূল পার্টের পরে কি আমাদের অতিরিক্ত অংশ খুঁজতে হবে। তো অতিরিক্ত অংশ হচ্ছে প্রথমে নিতে হবে অ্যাডভার্ব অফ ম্যানার। কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে এর উত্তর কিন্তু নাই। কিভাবে প্রতিষ্ঠা করা হয়েছে এর উত্তর নাই, তার মানে বাক্যে ম্যানার নেই। তাহলে আপনি এবার প্রশ্ন করেন ম্যানার যেহেতু নাই তাহলে কি আসবে? প্লেস। কোথায় করা হয়েছে? প্রতিটি ইউনিয়নে, সারা দেশের। তার মানে এখানে স্থান আছে কয়টা? দুইটা। যখন দেখবেন স্থান একাধিক আছে তখন আপনারা খেয়াল করবেন যে স্থানটা ছোট তার ইংরেজি হবে আগে, তারপর যে স্থানটা বড় সেটা হবে পরে। এখানে ছোট স্থান কোনটা? প্রতিটা ইউনিয়ন। তাহলে আমাকে লিখতে হবে যে আমি লিখতে পারি যে ইন এভরি ইউনিয়ন, বা কেউ এখানে লেখা যেতে পারে এভরি ইউনিয়ন, সারা দেশের, across the country, সারা দেশ। হয়ে গেল। ইউনিয়ন ডিজিটাল সেন্টার হ্যাজ বিন এস্টাবলিশড ইন এভরি ইউনিয়ন অ্যাক্রস দ্য কান্ট্রি। সারা দেশের প্রত্যেকটা ইউনিয়নে একটা করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে। একটা বাক্যের মূল অংশ হলো ম্যানার নাই, প্লেস দিলাম। এবার আসবে কি? টাইম। ওকে ফাইন। টাইম, টাইম হচ্ছে কখন করা হয়েছে সেটা কিন্তু নাই। এবার আসেন কজ, কারণ। কেন দিয়ে প্রশ্ন করলে কজ আসে। তারপর প্রশ্ন করেন
কেন প্রতিষ্ঠা করা হয়েছে? আমরা যদি এই প্রশ্ন করি যে কেন প্রতিষ্ঠা করা হয়েছে, তাহলে উত্তর হিসেবে কি আসবে? সাধারণ মানুষগুলো তথ্য প্রযুক্তির সেবা প্রদান করতে। প্রযুক্তির সেবা প্রদান করতে। রাইট। যদি আমরা বলি কেন করা হয়েছে, তাহলে উত্তর আসবে যে সাধারণ মানুষদেরকে তথ্য প্রযুক্তির সেবা প্রদান করতে। তাহলে এখানে আমি বলেছি বাক্যের মূল অংশকে বাদ দিলে যে অতিরিক্ত অংশটুকু থাকে সেটাকে ইংরেজিতে বলা হয় ফ্রেজ। আর যে কোনো বাংলা ফ্রেজকে ইংরেজিতে অনুবাদ করার নিয়ম হচ্ছে ওই ফ্রেজের পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। তো এখানে একবারে পেছনের শব্দটা কি? এখানে একবারে পেছনের শব্দটা হচ্ছে সেবা প্রদান করতে, তে। তো তের ইংলিশ কি? তের ইংলিশটা হচ্ছে টু। তাহলে আমাকে লিখতে হবে টু, টু। এখান থেকে আসেন টু। তাহলে টু কি? সেবা প্রদান করা। তাহলে সেবা প্রদান করা মানে কি? প্রদান মানে কি? দেয়া। সোজা কথা, প্রদান মানে হচ্ছে দেয়া। তাহলে টু প্রোভাইড কি? সার্ভিস। ওকে, সেবা দিতে। কিসের সেবা দিতে? তথ্য প্রযুক্তি সেবা। তাহলে আমরা এক কথা লিখতে পারি টু প্রোভাইড ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি সার্ভিস। তাহলে টু প্রোভাইড ইনফরমেশন টেকনোলজি সার্ভিস, তথ্য প্রযুক্তির সেবা দিতে। কাদেরকে? সাধারণ মানুষদেরকে। দেখেন আমরা পিছন দিক থেকে কিন্তু আসছি। প্রথমে আসলাম প্রদান করতে, তার ইংলিশ লিখলাম। তারপর কি? সেবা। কোন সেবা? তথ্য প্রযুক্তির সেবা। এবার সাধারণ মানুষদেরকে, কয়েকারে কে, কে এর ইংলিশ হচ্ছে টু। তাহলে আমরা লিখবো টু জেনারেল পিপল, টু দ্য জেনারেল পিপল। ওকে, তাহলে কিন্তু আমরা কজ পেয়ে গেলাম। আমরা একটা কজ পেয়ে গেলাম। তাহলে অ্যাডভার্ব অফ ম্যানার ছিল না, প্লেস ছিল, টাইম ছিল না, কজ ছিল। সে আমরা কজ লিখলাম, ব্যাস। তাহলে আমার পুরো বাক্যটা এখন হয়ে গেল যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার হ্যাজ বিন এস্টাবলিশড ইন এভরি ইউনিয়ন অ্যাক্রস দ্য কান্ট্রি টু প্রোভাইড ইনফরমেশন টেকনোলজি সার্ভিস টু জেনারেল পিপল। আচ্ছা, এখন প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে অবজেক্ট নিতে হয়, আমরা নিলাম। তারপরে কি করতে হয়? অক্সিলারি ভার্ব নিতে হয়, আমরা অক্সিলারি ভার্ব নিয়েছি। এরপর কি করতে হয়? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা নিয়েছি। এরপরে কি করতে হয়? বাই দিতে হয়, তাই না? বাই দিয়ে কার দ্বারা কাজটা করে সেটা দিব আমরা, তাই দিব আমরা। তো অতিরিক্ত অংশ যদি থাকে বাক্যে, যেমন আই ইট রাইস, এর প্যাসিভ আমি কি লিখবো? রাইস ইজ ইটেন বাই মি। ব্যাপারটা বোঝেন? ধরেন একটা বাক্য আমি লিখলাম, এটা আগে বোঝেন, তাহলে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হবে। ধরেন আই ইট রাইস, এর প্যাসিভ ভয়েস যদি আমি লিখি, তাহলে আমি কি লিখব? যে রাইস ইজ ইটেন বাই মি, হয়ে গেল। এখন যদি আমার বাক্যটা হয় এরকম যে আই ইট রাইস উইথ মাই ব্রাদার্স, আমি আমার ভাইদের সাথে ভাত খাই। ওকে, ফাইন, ভাই। আচ্ছা, এখন যদি আমি এটা প্যাসিভ করতে যাই, প্রথমে আমার অবজেক্ট লাগবে। অবজেক্ট কোনটা? রাইস। তো আমি লিখলাম রাইস, এবার অক্সিলারি ভার্ব ইজ, এবার ইটেন, হ্যাঁ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এবার বাই, বাই কে? মি। এখন দেখেন তারপরে অতিরিক্ত অংশ আছে একটা, উইথ মাই ব্রাদার্স। এরকম প্যাসিভে যা কিছু অতিরিক্ত অংশ থাকে, সেই অতিরিক্ত অংশগুলো দুই জায়গায় বসানো যায়। মূল ভার্বের পরে বসানো যায়, অথবা একেবারে বাক্যের শেষেও বসানো যায়, দুটোই সঠিক। তো যখন আপনি দেখবেন যে অতিরিক্ত অংশের পরিমাণটা অনেক বড়, তখন আপনি সেটাকে অতিরিক্ত অংশটাকে বাক্যের শেষে ব্যবহার করাটাই ভালো, তবে দু জায়গায় ব্যবহার করতে পারেন। তো অনুরূপ ভাবে এইখানে দেখেন আমার মূল বাক্য অংশ অনুবাদ্য হয়েছে, এটা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অতিরিক্ত অংশ বন্ধু আমি লিখছি, কিন্তু কার দ্বারা এই কাজগুলো করা হয়েছে সেটা আমরা এখন লিখি নাই। তো সেটা আমরা এখন লিখবো বাই দ্বারা। কার দ্বারা?
এই যে এখানে লিখে দিচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে, তাহলে আমরা লিখতে পারি বাই দা লিডারশিপ অব, ওকে, অব কে, শেখ হাসিনা। তো আমি লিখলাম শেখ হাসিনা। এখন দেখেন শেখ হাসিনার আবার কিছু বিশেষণ আছে। বিশেষণগুলো কি কি? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, তাহলে আমি লিখব বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। এটা এই একটা নাউন সম্পর্কে যে অতিরিক্ত অংশগুলো দেওয়া হয় সেগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ। এমন করতে পারি আমরা যে আগে মূল নামটা লিখে তারপর তার অ্যাপোজিটিভ গুলো কমা দিয়ে দিয়ে লিখব, অথবা আমরা এমন করতে পারি আগে অ্যাপোজিটিভ গুলো লিখে শেষে গিয়ে মূল নামটা লিখব। দুটোই সঠিক, ঠিক আছে? তাহলে আমরা দুইভাবে লিখতে পারি। তাহলে আমি প্রথমটাই লিখি যেভাবে আছে। আচ্ছা, শেখ হাসিনার কথা আমরা পরে লিখি, লিডারশিপ অফ দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, তারপর তার আর কথা কি বলছে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া। এখন দেখেন তনয়া মানে কি? কন্যা। কন্যা মানে কি? মেয়ে। মাঝে মাঝে কিন্তু এরকম কিছু বাংলা থাকবে যে বাংলাগুলো আপনাকে একটু কনফিউজড করে দিবে। তখন আপনি করবেন কি, ওই বাংলার হুবহু ইংরেজি না খুঁজে ওই বাংলাটাকে আগে সহজ বাংলায় রূপান্তর করবেন। অনেকে তনয়া দেখে একটু ভয় পেয়ে যাবে, এটা আবার কি? ভাবেন তনয়া মানে কি? মেয়ে। মেয়ের ইংলিশ লিখবেন কন্যা, ডটার। তনয়ার ইংলিশ যে আলাদা কিছু আছে এটা ভাবতে যাবেন না। এরকম করে অনেক কঠিন বাংলা পাবেন, সেগুলোর কঠিন ইংরেজি না খুঁজে আগে কঠিন বাংলাটার সহজ বাংলা কি সেটা বুঝবেন, তারপর সহজ বাংলার সহজ ইংরেজি করবেন। তাহলে বঙ্গবন্ধুর তনয়া, তাহলে আমি লিখবো ডটার। এখানে বারবার দা লেখা যাবে না। বারবার দা লেখা মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝানো। ডটার অফ বঙ্গবন্ধু বন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। আচ্ছা, এরপরে আরো বলেছে মানবতার মাতা, তাহলে আমাকে লিখতে হবে যে মাদার অফ হিউম্যানিটি, মানবতার মাতা। ডিজিটাল বাংলাদেশের কি? ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তো বলেন প্রতিষ্ঠাতার ইংলিশ কি লিখবো? ফাউন্ডার। আচ্ছা, লিখি দ্য ফাউন্ডার অফ ডিজিটাল বাংলাদেশ। আসলেই কিন্তু শেখ হাসিনা, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রতিষ্ঠাতা, কিন্তু শেখ হাসিনা হচ্ছেন ডিজিটাল বাংলাদেশের প্রতিষ্ঠাতা, ডিজিটাল বাংলাদেশ। আচ্ছা, এরপরে তারপরে হচ্ছে কি সাধারণ জনগণের প্রিয় নেত্রী, জননেত্রী। তাহলে প্রিয় নেত্রী, তাহলে আমাকে লিখতে হবে ফেভারিট নেত্রী। মজার একটা জিনিস বললো, কার কাছে জানি শুনছিলাম যে নেতার ইংলিশ লিডার, তাহলে নেত্রী ইংলিশ কি? নেত্রী হচ্ছে লিডারি, নেতা থেকে নেত্রী লিডারি। ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না, নেতা নেত্রী যাই লিডার লিখতে পারেন। ফেভারিট লিডার অফ কমন পিপল, সাধারণ জনগণের প্রিয় নেত্রী। এবার বলছে জননেত্রী, ঘুরে ফিরে একই কথা, মানে জনগণের নেত্রী। জননেত্রী মানে জনগণের নেত্রী, পিপলস লিডার, জননেত্রী। কে সে? শেখ হাসিনা। এখন আপনি লিখেন শেখ হাসিনা। আমার সুন্দর একটা বাক্য হয়ে গেল, অথচ বাক্যটাকে প্রথমে দেখে কিরকম একটা ভয়ের মতো ব্যাপার ছিল যে এত বড় বাক্য, এটা কেমনে কি অনুবাদ করবো। তো আগে বাক্যের আপনি যদি মেইন পার্টটা খুঁজে বের করতে পারেন, অতিরিক্ত অংশগুলো কোনো ব্যাপার না। সুন্দর একটা বাক্য হয়ে গেল। ইউনিয়ন ডিজিটাল সেন্টার হ্যাজ বিন established in every union across the country to provide information technology service to the, অথবা আপনি আইটি সার্ভিস লিখতে পারেন,
to the general people by the leadership of the PM of Bangladesh, daughter of Bangabandhu Sheikh Mujibur Rahman, mother of humanity. এখানে দাটা লেখা আমার ঠিক হয়নি, তারপর আমি লিখবো যে ফাউন্ডার অফ ডিজিটাল বাংলাদেশ, ফেভারিট লিডার অফ কমন পিপল, পিপলস লিডার শেখ হাসিনা। হয়ে গেল। আচ্ছা, এবার আমরা পরের অংশে যাই। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কিংবা ভিন্ন কোনো মতামত দেওয়ার থাকলে আমার কথা বলার পরে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরের বাক্যে আছে, একটি দেশের জাতীয় বাজেট হচ্ছে একটি অর্থ বছরের জন্য সরকারের ব্যয় এবং আয়ের বাৎসরিক কর্মসূচি। এই যে বাক্যটা আছে, এই বাক্যটার মধ্যে এখন আমাকে প্রথমেই খুঁজে বের করতে হবে এই বাক্যের মূল কথাটা কি, মূল অংশটা এই বাক্যের কি, সেটা আগে আমাকে বের করতে হবে। তাহলে যদি মূল অংশ খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটি দেশের জাতীয় বাজেট হচ্ছে দেশের মূল অংশ কোনটা বলেন তো? জাতীয় বাজেট। জাতীয় বাজেট কোনদিন মূল অংশ হয়? মূল অংশ মানে জাতীয় বাজেট হচ্ছে সরকারের ব্যয় এবং আয়ের বাৎসরিক কর্মসূচি। আরো ছোট করে বলতে হবে, সরকারের ব্যয় এবং আয়ের বাৎসরিক কর্মসূচি। আমি এখনো বুঝাতে ব্যর্থ ওরে ভাই। মূল অংশ হচ্ছে জাতীয় সরকারের আয় এবং ব্যয়। বুঝতে পারছি, মনোযোগ দিয়ে শোনেন। মূল অংশ হলো যে অংশটা দ্বারা সম্পূর্ণ বাক্য হবে। আমি যদি শুধু বলি যে সরকারের আয় ব্যয় কর্মসূচি, এটা কি কোনো বাক্যের পর্যায়ে পড়ে না। মূল অংশে সাবজেক্ট থাকতে হবে, ভার্ব থাকতে হবে, অবজেক্ট থাকতেও পারে নাও পারে, এভাবে মূল অংশ বের করতে হবে। যে মূল জাতীয় বাজেট হচ্ছে সরকারের ব্যয় এবং আয়ের বার্ষিক কর্মসূচি। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে জাতীয় বাজেট হচ্ছে বাৎসরিক কর্মসূচি। একেবারে মূল কথা হচ্ছে এটা। তারপর কিসের? আয় ব্যয়ের। মূল কথা হচ্ছে জাতীয় বাজেট হচ্ছে বাৎসরিক কর্মসূচি। এইটুকু আমরা অনুবাদ আগে করি। তাহলে একটা দেশে জাতীয় বাজেট, আমি লিখবো the national budget of a country, একটা দেশের জাতীয় বাজেট হচ্ছে মানে হয়, ইজ হলো কি বাৎসরিক কর্মসূচি। তাহলে দা বাৎসরিক কর্মসূচি তো একটাই হবে, তাই দা দেব। দা annual program দিতে পারি, annual program, ব্যাস। তো the national budget of a country is the annual program, একটা দেশে জাতীয় বাজেট হচ্ছে একটা বাৎসরিক কর্মসূচি। ব্যাস, বাক্যের আমার মেইন পার্ট হয়ে গেছে। এখন মেইন পার্টের পরে আমার অতিরিক্ত অংশ নেয়ার পালা। অতিরিক্ত অংশ আমরা খুঁচিয়ে বের করব। এখন বাৎসরিক কর্মসূচি। এখন প্রশ্ন হলো কিসের বাৎসরিক কর্মসূচি? উত্তর হচ্ছে ব্যয় এবং আয়ের। ওকে, এবার কার ব্যয় এবং আয়ের? সরকারের ব্যয় এবং আয়ের, সরকারের, গভর্নমেন্টস। তাহলে সরকারের ব্যয় এবং আয়ের এটা একটা ফ্রেজ, আর আমরা জানি ফ্রেজ গুলো অনুবাদ করতে হয় পেছন দিক থেকে। তাহলে এখানে পেছনের শব্দটা হচ্ছে একেবারে পেছনটা হলো তো এর ইংলিশ হচ্ছে অফ। আমি লিখলাম অফ। লাল আসে কেন? কালো হবে এটা, অফ। ওকে, এবার কিসের? ব্যয় এবং আয়ের। কার? সরকার। তাহলে অফ দা গভর্নমেন্টস, সরকারের ব্যয়, এক্সপেন্ডিচার। এবং কি? আয়, ইনকাম। ওকে, পেছন দিক থেকে তোমরা আসতেছি। সরকারের ব্যয় এবং আয়ের। এবার আসতে কি? জন্য। তো জন্য ইংলিশ কি দিব আমি?
ফর কিসের জন্য? একটা অর্থ বছর, ফর আ ফিসকাল ইয়ার। এখন দেখেন বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে আপনার অর্থ বছরের ইংলিশ আপনি ফিসকাল ইয়ার জানা নেই, তখন আপনি যদি এভাবেও লিখেন যে ফর অ্যান ইকোনমিক ইয়ার, তাও কিন্তু আহামরি ভুল বলা যায় না। কিন্তু আপনি ইকোনমিক ফিসকাল কিছু না লিখে, ফিনান্সিয়াল ইকোনমিক ফিসকাল কিছু না লিখে শুধু যদি লিখেন ইয়ার, তাহলে আপনার নম্বর কম আসবে। তাই বলে ভুল লেখা যাবে না, প্রাসঙ্গিক কিছু লিখবেন যখন মনে থাকবে না তখন। তাহলে এখন আমাদের পুরো বাক্যটা হয়ে গেল সুন্দর। দ্য ন্যাশনাল বাজেট অফ আ কান্ট্রি ইজ দ্য অ্যানুয়াল প্রোগ্রাম অফ দ্য গভর্নমেন্টস এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম ফর আ ফিসকাল ইয়ার। দেশের জাতীয় বাজেট হচ্ছে একটি অর্থ বছরের জন্য সরকারের ব্যয় এবং আয়ের বাৎসরিক কর্মসূচি। পরের অংশে যাই। পরের অংশে বলছে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল অর্থনীতিতে বাৎসরিক জাতীয় বাজেট সরকারের উন্নয়ন দর্শন, অগ্রাধিকার সমূহ এবং সমতা ও সামাজিক ন্যায় বিচারের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। আমি নিশ্চিত এই বাক্যটা দেখে বেশিরভাগ স্টুডেন্ট প্রথমে একটু ভয়ে পড়ে যাবে, এত বড় বাক্য আল্লাহ কেমনে লিখবো আমি। এই ভয়টা করা যাবে না। বাক্য 14 হাত লম্বা হোক, 10 কিলোমিটার হোক, ব্যাপার না। আগে আপনি খোঁজেন বাক্যের মূল অংশটা কোনটা, একেবারে বাক্যের মূল অংশ। মূল অংশ খুঁজতে গেলে সহজ উপায় হচ্ছে আগে ভার্ব খুঁজে বের করুন। ভার্ব, একেবারে ভার্ব। ভার্ব হচ্ছে প্রতিফলন ঘটায়। ভার্বটা হচ্ছে প্রতিফলন ঘটায়। এখন আপনি চিন্তা করেন কিসে কে প্রতিফলন ঘটায়, সেটা আমাকে বের করতে হবে, মানে সাবজেক্ট বের করতে হবে কে প্রতিফলন ঘটায়। তাহলে আমি যদি সাবজেক্ট বের করতে যাই, তাহলে আমার সাবজেক্ট কে? সরকারের দৃষ্টিভঙ্গির বাজেট, জাতীয় বাজেট। জাতীয় বাজেট। আচ্ছা, বাৎসরিক জাতীয় বাজেট হচ্ছে কে প্রতিফলন ঘটায়? বাৎসরিক জাতীয় বাজেট। এটা হচ্ছে আমার বাক্যের সাবজেক্ট। আর ভার্ব কোনটা? প্রতিফলন ঘটায়। ওকে, এখন প্রশ্ন হচ্ছে কাকে প্রতিফলিত করে? উত্তর হচ্ছে সরকারের উন্নয়ন দর্শন, অগ্রাধিকার সমূহ এবং সমতা ও সামাজিক ন্যায় বিচারের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির। এই মূল অংশটুকুর কথা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গির, সরকারের দৃষ্টিভঙ্গির প্রতি। বা আমরা এইটুক লিখতে পারি শুধু সরকারের দৃষ্টিভঙ্গি। এখন যদি আমরা মূল অংশ খুঁজি, মূল অংশটুকু হচ্ছে বাৎসরিক জাতীয় বাজেট সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। ওকে, এবার আবার সাবজেক্ট বের করি। সাবজেক্ট আমরা বলি বাৎসরিক জাতীয় বাজেট, দা অ্যানুয়াল ন্যাশনাল বাজেট। দ্য অ্যানুয়াল ন্যাশনাল বাজেট, বাৎসরিক জাতীয় বাজেট। ভার্ব কি? প্রতিফলন ঘটায়। এখন অনেকে ভাবে ঘটানোর ইংলিশ কি? ওই প্রতিফলনটাই ভার্ব হিসেবে আসবে, রিফ্লেক্ট। রিফ্লেক্টস, প্রতিফলন ঘটায় কিসের? সরকারের অনেকগুলো জিনিসের প্রতি। একটা হচ্ছে উন্নয়ন দর্শন, অগ্রাধিকার, সমতা, সামাজিক ন্যায় বিচার, সবগুলা। আচ্ছা, তাহলে আমরা লিখবো সরকারের উন্নয়ন দর্শনের। তাহলে সরকারের, গভর্নমেন্টস, রিফ্লেক্টস দা গভর্নমেন্টস দর্শন, উন্নয়ন দর্শন, তাহলে ডেভেলপমেন্ট ফিলোসফি, ডেভেলপমেন্ট ফিলোসফি, উন্নয়ন দর্শন। আরো কোথায় উন্নয়ন প্রতিফলন ঘটায়? অগ্রাধিকার সমূহ, মানে প্রায়োরিটির ব্যাপারগুলো আর কি, প্রায়োরিটিস। প্রায়োরিটিস, অগ্রাধিকার সমূহ। বলছে এবং, এন্ড
সমতা ও সামাজিক ন্যায় বিচারের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গির। তাহলে এটা একটা ফ্রেজ, পুরোটা মিলে একটা ফ্রেজ। তো পুরোটা মিলে যদি একটা ফ্রেজ হয়, যে কোনো বাংলা ফ্রেজকে অনুবাদ করতে হয় কোন দিক থেকে? পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি বলেন? দৃষ্টিভঙ্গির। তাহলে আমাকে লিখতে হবে এন্ড সরকারের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্ট অ্যাপ্রোচ, যেটা অ্যাটিটিউড বলেন, অ্যাপ্রোচেস, দৃষ্টিভঙ্গি। ওকে, সরকারের দৃষ্টিভঙ্গি। এখন কিসের প্রতি দৃষ্টিভঙ্গি সরকারের? দুইটা জিনিস, একটা হলো সমতা এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি। আমি বারবার বলতেছি একই কথা, যে একটা বাংলা অংশকে ইংরেজিতে অনুবাদ করতে হলে পেছন দিক থেকে করতে হবে। আমি পেছনের শব্দটা কিন্তু আগে লিখছি, সরকারের দৃষ্টিভঙ্গি, গভর্নমেন্ট অ্যাপ্রোচ। এবার পেছনের আগের শব্দটা কি বলেন? প্রতি। আমি প্রতি ইংলিশ লিখবো টু অথবা টু ওয়ার্ডস, লিখলাম টু ওয়ার্ডস, প্রতি। এবার কিসের প্রতি? দুইটা জিনিস, সমতা এবং সামাজিক ন্যায় বিচার। তো সমতা, ইকুইটি, এন্ড সামাজিক ন্যায় বিচার, সোশ্যাল জাস্টিস। জাস্টিস সবই ঠিক আছে, কিন্তু এখানে একটা কথা বাদ গেছে, সেটা হলো বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল অর্থনীতিতে, এটা অতিরিক্ত অংশ। এটা আগে আছে না? আমরা আগেই লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এটা একটা স্থানকে নির্দেশ করছে, স্থানকে নির্দেশ করলে কি হবে? প্রেপোজিশন হবে ইন। তাহলে আমি লিখবো একটা দেশ, উন্নয়নশীল অর্থনীতি দেশ, তাহলে আমি লিখবো ইনা, উন্নয়নশীল মানে কি? ডেভেলপিং, ইনা ডেভেলপিং ইকোনমি, ইকোনমি একটা উন্নয়নশীল অর্থনীতি কিসের মতো? বাংলাদেশের মতো, লাইক বাংলাদেশ। তাহলে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল অর্থনীতিতে। এখন ঠিক হলো, দ্য অ্যানুয়াল ন্যাশনাল বাজেট রিফ্লেক্টস। হ্যাঁ, এটা হচ্ছে বাক্যের একেবারে মূল অংশটুকু হচ্ছে এই রিফ্লেক্টস পর্যন্ত। তারপরে অতিরিক্ত অংশগুলো হচ্ছে ওগুলো অবজেক্ট। কি কি রিফ্লেক্টস করে? দ্য গভর্নমেন্টস ডেভেলপমেন্ট ফিলোসফি, প্রায়োরিটিস and government's approaches towards equity and social justice. অথচ কিন্তু প্রথম ধাক্কায় বাক্যটাকে অনেক হিজিবিজি মনে হয়েছিল। আচ্ছা, এরপরে একটা অংশ দেখেন, অবকাঠামো এবং জনগণের মৌলিক। ওকে, আমরা এই অংশে বের করব আমরা মূল অংশ, সমস্যা নেই। তো এইখানে মূল অংশটুকু, একদম মূল অংশটুকু এবার বলেন তো, একেবারে মূল অংশটুকু কি হবে? বলেন, একদম মূল অংশটুকু কি হবে? আচ্ছা, আমি কাউকে নাম ধরে জিজ্ঞেস করতেছি, আমি আনারুল ইসলামকে যদি জিজ্ঞেস করি, এই অংশের একেবারে মূল অংশটুকু কি হবে? জি স্যার। এই বাক্যের মেইন পার্ট কোনটা? স্যার। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। এই বাক্যের মেইন পার্ট কোনটা? স্যার একটু স্যার। স্যার আমি বলি, কি অনুকূল পরিবেশ সৃষ্টি করে? আনারুল বলবেন। উন্নতির চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে, এটা অর্থনৈতিক উন্নতির চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে। অর্থনৈতিক উন্নতির চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে। আচ্ছা, ওকে। এরপরে যে কে জানি বললো যে আমি বলি, সে বলুক এবার কি হবে বাক্যের মূল অংশ? সরকারি খাতের ভূমিকা রাইট। সরকারি খাতের ভূমিকা হলো অনুকূল পরিবেশ চালিকা। ঠিক আছে, সরকারি খাতের ভূমিকা হলো, এটা হলো বাক্য, সরকারি খাতের ভূমিকা হলো একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা। এটা হচ্ছে বাক্যের মেইন পার্ট।
এখন প্রশ্ন হচ্ছে এই অংশটুকু মেইন পার্ট হবে না কেন? কেন হবে না দেখেন, জাতীয় বাজেটের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি চালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে। কে পারে? সে সাবজেক্ট কি আছে? নাই। অবজেক্টও তো নাই, এই জন্য এটা মূল অংশ হতে পারে না। মূল অংশ হলে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে। যেমন এখানে সরকারি খাতের ভূমিকা, তার মানে সরকারি খাতের ভূমিকা সাবজেক্ট হলো একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা। আমার সাবজেক্টটা কি? সরকারি খাতের ভূমিকা। তাহলে এটা কি একটা ওয়ার্ড নাকি একগুচ্ছ ওয়ার্ড? এটা একগুচ্ছ ওয়ার্ড। আর আমি বলেছি একগুচ্ছ ওয়ার্ড মানে ফ্রেজ, আর যে কোনো ফ্রেজ বা একটা ইউনিটকে অনুবাদ করতে হবে পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি? ভূমিকা। তাহলে আমাকে লিখতে হবে দ্য রোল, দ্য রোল, ভূমিকা, রোল অফ সরকারি খাত, রোল অফ দ্য পাবলিক সেক্টর, দ্য রোল অফ দ্য পাবলিক সেক্টর। তাহলে সরকারি খাতের ভূমিকা হলো ইজ একটি অনুকূল পরিবেশ সৃষ্টি করা। দেখেন এটাও কিন্তু একটা ফ্রেজ, পেছন দিক থেকে হবে। পেছনের শব্দ হচ্ছে সৃষ্টি করা। সৃষ্টি করা ইংলিশ কি? ক্রিয়েট। ইজ তো একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্বের পাশে আরেকটা ফাইনাইট ভার্ব হলে তো নন ফাইনাইট করতে হবে। এই জন্য আমি লিখবো টু ক্রিয়েট। The role of the public sector is to create. সরকারি খাতের ভূমিকা হচ্ছে সৃষ্টি করা। কি সৃষ্টি করা? অনুকূল পরিবেশ। তাহলে an অনুকূল পরিবেশ মানে কি? যে পরিবেশ সক্ষম, ফেভারেবল বা এনাবলিং, অনেকভাবে লিখতে পারেন। এনাবলিং, আপনি অনুকূলের শব্দ, অনুকূলের ইংরেজি লিখছেন কিনা সেটা হচ্ছে বড় কথা। কি লিখবেন দ্যাট ডাজন্ট ম্যাটার। An enabling environment, environment একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা। ওকে, বাকির মূল অংশ আমার হয়ে গেল। এখন স্যার টু ক্রিয়েট কে কি আইএনজি করে is তো ক্রিয়েটিং করা যেত? পার্টিসিপল is করা যায়, করা যায়, সেটা করা যায়। The role of the public sector is creating an enabling environment লেখা যাবে। তাহলে বাক্যের মূল অংশ আমরা পেয়ে গেলাম, সরকারি খাতের ভূমিকা হলো অনুকূল পরিবেশ সৃষ্টি করা। ওকে ফাইন। এখন আস্তে আস্তে আমরা ওই যে কান টানলে মাথা আসে না, আমরা কান টানছি, এখন আস্তে আস্তে মাথা, হাত, পা, ঠ্যাং, হ্যাঁ সবগুলো নিয়ে আসবো। ওকে ফাইন। এখন প্রশ্ন হলো কার জন্য অনুকূল পরিবেশটা সৃষ্টি করবে? এটা কিন্তু প্রথমে প্রশ্ন আসে। উত্তর হচ্ছে বেসরকারি খাতের জন্য। তার মানে এটাকেও আমরা মূল অংশের মধ্যে নিয়ে আসি, বেসরকারি খাতের জন্য। এটাও তো একটা ইউনিট, আর আমি বলছি একটা ইউনিটকে পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। তাহলে পেছনের শব্দটা কি? জন্য। তাহলে আমাকে লিখতে হবে ফর, জন্য। ওকে, কিসের জন্য? কিসের জন্য? বেসরকারি খাতের জন্য, ফর দ্য প্রাইভেট সেক্টর, ফর দ্য প্রাইভেট সেক্টর। এখন বলতে গেলে আমরা একইবারই বাক্যের মূল অংশ পেয়ে গেছি, ব্যাস। এখন আমরা অতিরিক্ত অংশ। অতিরিক্ত অংশ প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার, কিভাবে সৃষ্টি করবে সেটা কিন্তু নাই। এবার আসেন প্লেস, কোথায় সৃষ্টি করবে সেটাও নাই। এবার আসেন টাইম, কখন করবে সেটাও কিন্তু নাই। এবার আসবে কজ, কেন করবে? কেন? উত্তর হচ্ছে অবকাঠামো এবং জনগণের মৌলিক কল্যাণগুলো যোগান দিতে। এটা আমি লিখবো এখন। এটা একটা ফ্রেজ, ওই যে ঘুরে ফিরে একই কথা। ফ্রেজ মানে পেছন থেকে অনুবাদ হবে। পেছনের শব্দটা হচ্ছে দিতে, তয়কারতে, তের ইংলিশ হচ্ছে কি? টু। টু, দিতে কি? যোগান, মানে কি? সরবরাহ করা, সরবরাহ করতে। টু প্রোভাইড। দেখেন আমি যোগানের ইংলিশ যদি যোগান নিয়ে ভাবি তাহলে আমার মাথা ব্যথা হতে পারে। আমাকে ভাবতে হবে যোগান দেওয়া মানে, যোগান দেওয়া মানে সরবরাহ করা। তাহলে একদম ঝট করে মাথায় চলে আসবে প্রোভাইড, টু প্রোভাইড, যোগান দিতে। ওকে ফাইন। পেছন দিক থেকে আমরা আসবো, বলছি বারবার।
কি কি যোগান দিবে? দুইটা জিনিস যোগান দিবে। এখন আপনি বলতে পারেন তাহলে পেছন থেকে যদি আমরা আসতে তো আগে কল্যাণ লেখা লাগে না, এখন আমরা কল্যাণ লিখবো না। কেন? কারণ এখানে দুইটা উপাদান আছে, একটা হলো অবকাঠামো আর একটা হলো জনগণের মৌলিক কল্যাণ। এরকম যখন দুইটা জিনিস থাকবে তখন যেটা আগে থাকবে সেই উপাদানটা আগে লিখবো, যেটা পরে থাকবে সেটা পরে লিখবো। তাহলে প্রথমটা আছে তাহলে টু প্রোভাইড। ওকে, এবার কি? অবকাঠামো, তাহলে ইনফ্রাস্ট্রাকচার। ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো এবং অ্যান্ড, হ্যাঁ অ্যান্ড জনগণের মৌলিক কল্যাণ গুলো। তাহলে অ্যান্ড এক কথায় মৌলিক কল্যাণ অফ জনগণ, ঠিক আছে? অ্যান্ড বেসিক পাবলিক অর্থাৎ মৌলিক জনগণের কি কল্যাণ। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে মনে রেখে দেই, ভালো লাগবে আপনাদের শুনে। আমরা নর্মালি এতটুকু জেনে অভ্যস্ত যে গুড মানে ভালো আর গুডস মানে মালামাল। আজকে নতুন করে শিখে নেন, গুড একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের নাউন হিসেবে গুডস হতে পারে, গুডস মানে মালামাল। আবার গুডস মানে হচ্ছে ভালো ভালো দিকগুলো। ব্যাড মানে খারাপ, ব্যাডস হচ্ছে খারাপ খারাপ দিকগুলো। তার মানে গুডস মানে শুধু মালামালই না, গুডস মানে ভালো ভালো দিকগুলোও বুঝাবে, কিন্তু তখন সেটার অ্যাডজেক্টিভ থাকবে না, নাউন হবে। টু প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড বেসিক পাবলিক গুডস, অবকাঠামো এবং জনগণের মৌলিক কল্যাণগুলো যোগান দিতে। তাহলে আমি কিন্তু কজ পেয়ে গেলাম। নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে, একেবারে স্লো। স্যার এখানে গুডস কি হিসেবে ব্যবহার হলো তাহলে? নাউন হিসেবে ব্যবহার হলো। আমি এটাই বললাম যে গুডস এর দুই ধরনের ব্যবহার হয়, একটা হচ্ছে গুডস মানে মালামাল, আবার গুডস মানে হচ্ছে ভালো ভালো দিকগুলো। অনুরূপ ভাবে আমি যদি বলি ব্যাডস, ব্যাডস হচ্ছে খারাপ খারাপ দিকগুলো। ওকে, আচ্ছা, এরপর আসেন, তাহলে আমরা কজ তো নিয়ে ফেললাম। এখন কজের পরে আমাদেরকে কি করতে হবে? অতিরিক্ত আর কি অংশ আছে? আর অংশ নাই। এখন তারপরে যা অতিরিক্ত অংশ সেটা দিয়ে দিব। এবার বলছে যাতে, তো আমি লিখবো জাতের ইংলিশ লিখবো সো দ্যাট। সো দ্যাট মানে যাতে। আচ্ছা, যাতে করে তা জাতীয় বাজেটের মাধ্যমে অর্থনৈতিক উন্নতির তালিকা শক্তি হিসেবে কাজ করতে পারে। সো দ্যাট, যাতে পারে। কে পারে? এটা পারে। এটা মানে হচ্ছে কোনটা? এই পরিবেশটা। ইট ক্যান, সো দ্যাট ইট ক্যান, যাতে করে এটা পারে। ওকে, কি করতে পারে? কাজ করতে পারে। অ্যাক্ট, এত কিছু ঝামেলা না বাদ দিয়ে আমরা এভাবে লিখতে পারি, পিছন থেকে আমরা শুরু করতে পারি যে টু অ্যাক্ট, কাজ করতে। ঠিক আছে, চালিকা শক্তি হিসেবে, অ্যাজ হিসেবে, কি হিসেবে? অর্থনৈতিক উন্নতির চালিকা শক্তি। তাহলে দা চালিকা শক্তি মানে ইঞ্জিন, দ্য ইঞ্জিন অফ বা পাওয়ার অফ ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ কিসের মাধ্যমে? এবার বলছে জাতীয় বাজেটের মাধ্যমে। পেছন দিক থেকে যেহেতু আমরা আসবো, থ্রু দ্য ন্যাশনাল বাজেট। তাহলে আমরা এটা নরমাল একটা অনুবাদ করলাম। এখন আমরা দেখব এই বাক্যটাকে আমরা কত ভাবে সাজাতে পারি, কত ভাবে আমরা মডিফাই করতে পারি, সেটা আমরা দেখি।
আচ্ছা, আমরা কিন্তু এই অংশটুকু এভাবেও লিখতে পারি যে আগে আমরা কজ দিয়ে বাক্যটা শুরু করতে পারি, টু প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার sir. বেসিক To পাবলিক provide গুডস। এখান থেকে আমরা বাক্যটা শুরু করতে basic পারি। public goods. Sir, এটা শুরু করলে তো অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। অ্যাডজেক্টিভের কিসের অ্যাডজেক্টিভ? নাউনের আগে বসতেছে না, ওইটা দিয়ে আমি দ্য রোল অফ পাবলিক সেক্টর দিচ্ছি আর কি। এটার সাথে এর কোনো সম্পর্ক আছে কি? আমি আগে কজ লিখবো, টু প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার এন্ড বেসিক পাবলিক গুডস। এটা তো কমাতে স্যার আলাদা করা কমা আছে, দিয়েছি সেটা আমি। তো আপনারা খেয়াল করেন, আগে আমার কথা শুনেন, তারপরে মতামত দেন। আগে দেখেন, টু প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার এন্ড বেসিক পাবলিক গুডস, অবকাঠামো এবং মৌলিক কল্যাণগুলো যোগান দিতে। এরপরে আমি লিখবো, দ্য রোল অফ পাবলিক সেক্টর is to create an enabling environment for the private sector. লিখতে পারি। আচ্ছা, এরপরে আমি অতিরিক্ত অংশটুকু লিখে দিলাম, তারপরে টু অ্যাক্ট অ্যাজ দ্য ইঞ্জিন অফ ইকোনমিক গ্রোথ থ্রু দ্য ন্যাশনাল বাজেট। আবার কিভাবে লেখা যায়? আবার আমি এই বাক্যটাকে এভাবে লিখতে পারি যে টু ক্রিয়েট, এখান থেকে আমি শুরু করতে পারি, এই অংশটুকু আগে নিয়ে আসবো। খেয়াল করেন, to create an enabling environment for the private sector, বেসরকারি খাতের জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে, করাটাই ইজ, পরিবেশ সৃষ্টি করাই ইজ দ্য রোল অফ পাবলিক সেক্টর, ইজ দ্য রোল অফ পাবলিক সেক্টর। লিখতে পারি না? is the role of public sector, সমস্যা নেই তো। To create an enabling environment for the private sector is the role of public sector. বেসরকারি খাতের জন্য একটা সক্ষম পরিবেশ সৃষ্টি করাটাই হচ্ছে সরকারি সেক্টরের একটা লক্ষ্য। যাবে কিনা? তার আগে আমি এই অংশটুকু দিতে পারি, to create an enabling environment for the private sector is the role of public sector. এভাবে আমরা লিখতে পারি। শেষে কি আমি এই অংশটুকু টু অ্যাক্ট অ্যাজ দ্য ইঞ্জিন অফ ইকোনমিক গ্রোথ। তাহলে একটা বাক্যকে কত ভাবে লেখা যাচ্ছে, যেভাবে লিখবেন সেভাবে সঠিক হবে, সমস্যার কিছু নেই। আমি এতগুলো ভেঙে ভেঙে দিচ্ছি এই জন্য, একটু ভয় দূর করার জন্য, যে যেভাবে লিখবেন অনুবাদ সেভাবেই হবে। এরপরে আসেন কি বলছে, বলছে যেহেতু বাৎসরিকভাবে তৈরি করা জাতীয় বাজেট মাঝামাঝি মেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নতির সম্ভাবনাকে দুর্বল করে ফেলতে পারে, কাজেই এটা অদূরদর্শী মনে হয়। এই কাজেই এর অংশটা আমরা পরে যাব, আগে এই প্রথমের অংশটুকুতে আমরা আসি। এখানে যেহেতু বলতে কি, অ্যাজ, যেহেতু হচ্ছে একটা কনজাংশন, দুইটা অংশ আছে, এটা কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু বাৎসরিকভাবে তৈরি করা বাজেট মাঝামাঝি মেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা উন্নতির সম্ভাবনাকে দুর্বল করে ফেলতে পারে, এই অংশটুকুর মধ্যে মূল কথা হচ্ছে জাতীয় বাজেট দুর্বল করে ফেলতে পারে, এটা হচ্ছে আমার মূল অংশ।
আমি মূল অংশকে অনুবাদ করব, পরেরটা পরে দেখা যাবে। যেহেতু ইংলিশে আমি লিখলাম অ্যাজ জাতীয় বাজেট, দ্য ন্যাশনাল বাজেট, জাতীয় বাজেট এবার কি করে, দুর্বল করে ফেলতে পারে, সম্ভাবনা আছে। তাহলে মে উইকেন, হ্যাঁ, বা আন্ডারমাইন লিখতে পারেন একটা, উইকেন মজবুত বা আন্ডারমাইন, দুর্বল করে ফেলতে পারে। ওকে ফাইন, দুর্বল করে ফেলতে পারে। প্রশ্ন হচ্ছে কাকে দুর্বল করে ফেলবে? উত্তর হচ্ছে মাঝামাঝি মেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নতির সম্ভাবনাকে। এখানে একটা জিনিস দেখেন, আমাদের বাক্যের মূল অংশ হচ্ছে জাতীয় বাজেট দুর্বল করে ফেলতে পারে, কিন্তু এই জাতীয় বাজেটের আবার একটা বিশেষণ আছে। সে বিশেষণটা কি বলেন তো, কে বলতে পারবেন? তৈরি করা। তাহলে এটা কি একটা ফ্রেজ না অ্যাডজেক্টিভ ফ্রেজ? আর যে কোনো ফ্রেজ অনুবাদ হবে কোন দিক থেকে? পেছন দিক থেকে হবে। তাহলে এখানে পেছনের শব্দটা হচ্ছে তৈরি করা, তার মানে কি যা অলরেডি তৈরি করা হয়েছে, ঠিক কি না? তাহলে যা অলরেডি তৈরি করা কি হয়েছে, ঠিক কি না? তাহলে আমি এটা কি প্রেজেন্ট পার্টিসিপল করব নাকি পাস্ট পার্টিসিপল করব? পাস্ট পার্টিসিপল। যা হয়ে গেছে সেটা হবে পাস্ট পার্টিসিপল, আর যা হচ্ছে সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে তৈরি করা হয়ে গেছে, ফর্মুলেটেড, বাৎসরিক ভাবে, তাহলে অ্যানুয়ালি। অ্যানুয়ালির কি দুইটা এল না একটা এল? ভুলে গেলাম যে। দুইটা এল। তাহলে as the national budget formulated annually may undermine, দুর্বল করে ফেলতে পারে। ওকে ফাইন, কাকে ফেলতে পারে? অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নতির সম্ভাবনা, দুইটা জিনিস, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং উন্নতির সম্ভাবনা। প্রথমে আগে অর্থনৈতিক স্থিতিশীলতার কথা আমরা আনবো। আচ্ছা, তাহলে দ্য ইকোনমিক অর্থনৈতিক স্ট্যাটিবিলিটি নাকি স্ট্যাবিলিটি, অর্থনৈতিক স্থিতিশীলতা ও মানে কি এন্ড উন্নতির সম্ভাবনা। তাহলে উন্নতির সম্ভাবনা মানে কি? পসিবিলিটি, গ্রোথ পসিবিলিটি অথবা গ্রোথ প্রসপেক্ট লিখতে পারেন, গ্রোথ পসিবিলিটি অথবা গ্রোথ প্রসপেক্ট লিখতে পারেন। উন্নতির সম্ভাবনা, এই দুইটা জিনিসকে দুর্বল করে ফেলতে পারে। তাহলে বাক্যের মূল অংশ কিন্তু হয়ে গেল। এখন আসবে ম্যানার, কিভাবে সেটা কিন্তু নাই, প্লেস কোথায় সেটাও নাই, এবার টাইম কখন, কখন করতে পারে? মাঝামাঝি মেয়াদে, তাহলে ইন দা মিড টার্ম বা মিডিয়াম টার্ম, মিড টার্ম হচ্ছে মিডিয়াম টার্মে সংক্ষিপ্ত রূপ আর কি। হ্যাঁ, মিডিয়াম টার্ম। ওকে, তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সের একটা ক্লোজ কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন বলছে কাজেই, এই কাজেইর কোনো অকাজের কোনো ইংলিশ হবে না। যেহেতু যখন আমি দিব তখন আর সেহেতুর কোনো ইংলিশ হবে না। অ্যাজ ব্যবহার করলে জাস্ট একটা কমা চিহ্ন দিবেন, এখানে বাংলা যতই কিছু বলুক না কেন এগুলো আর ইংলিশ হবে না। এখানে সো দেওয়ার দরকার নেই, কারণ কমপ্লেক্স সেন্টেন্সে সামনে এস মাঝখানে সো হয় না। তার মানে অনেক বাংলা শব্দকে আমরা অ্যাভয়েড করব, স্কিপ করব। যেমন যদি বাংলা অনুবাদে বলা হয় যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে ইংলিশ দেন দেওয়া যাবে না, জাস্ট কমা দিতে হবে একটা। এটা অদূরদর্শী মনে হয়, তাহলে এটা মনে হয়, ইট সিমস। অদূরদর্শীর মানে কি? টু বি হয়, ইট সিমস টু বি। অদূরদর্শী অনেক ইংলিশ লেখা যেতে পারে, তারপরে আমরা লিখতে পারি মিওপিক লিখতে পারি, বা যে কোনো একটা সমার্থক লিখতে পারি। হ্যাঁ, লিখতে পারেন। তাহলে এটা আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স, এই কমপ্লেক্স সেন্টেন্স এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, আর এরপর একটা হলো প্রিন্সিপাল ক্লজ।
এখন এই বাক্যটাকে যদি কেউ কমপ্লেক্স সেন্টেন্সে না করে সিম্পল সেন্টেন্সেও করে, কোনো সমস্যা নেই। এখানে কেউ কারণ দিতে পারে, বিকজ অফ দ্য ফর্মুলেশন অফ দ্য ন্যাশনাল বাজেট অ্যানুয়ালি দিয়ে সে শুরু করতে পারে। বাক্য অনেকভাবে অনুবাদ হবে। এর পরের বাক্যে যাই। পরের বাক্যে বলছে মাঝামাঝি মেয়াদের বাজেটীয় কাঠামো বাৎসরিক বাজেটের স্বল্প মেয়াদের কারণে সৃষ্ট সমস্যাগুলোর প্রতিকারের জন্য একটি কার্যকরী পদক্ষেপ। তাহলে আমার এখানে মূল অংশটা কি? মূল অংশ হচ্ছে একটি কার্যকরী পদক্ষেপ। কে কার্যকরী পদক্ষেপ? মাঝামাঝি মেয়াদের বাজেট কাঠামো। আচ্ছা, তাহলে এটা হলো আমার সাবজেক্ট, মাঝামাঝি মেয়াদের বাজেটীয় কাঠামো হলো। যে বাক্যে ভার্ব নাই সেখানে বুঝতে হবে বি ভার্ব আছে, হয় একটি কার্যকরী পদক্ষেপ। না জান সমস্যা নেই, আসতেছে। তাহলে মূল বাক্য হচ্ছে মাঝামাঝি মেয়াদের বাজেটীয় কাঠামো একটি কার্যকরী পদক্ষেপ। কোনো ভার্ব নাই মানে বুঝতে হবে বি ভার্ব। যেমন আমি ছাত্র মানে বুঝতে হবে এখানে ভার্বটা হচ্ছে আমি হই ছাত্র, হই ভার্ব। সাবজেক্ট হচ্ছে মাঝামাঝি মেয়াদের বাজেটীয় কাঠামো। তাহলে মানে মিডিয়াম টার্ম আর কি বাজেটারি কাঠামো, এরকম করে লিখতে হবে আমাকে। MIDIUM মিডিয়াম টার্ম, এটা একটা টার্ম, আমি চাইলে বড় করে লিখতে পারি। মিডিয়াম টার্ম বাজেটারি কাঠামো বলতে ফ্রেমওয়ার্ক লিখতে পারি, ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, এটা একটা অর্থনীতির ভাষায় মানে একটা টার্মও আছে, এটার নাম সম্ভবত বলে এই যেভাবে MTBF। হ্যাঁ, মাঝামাঝি মেয়াদের বাজেটের কাঠামো হলো মানে কি হয়, ইজ একটা কার্যকরী পদক্ষেপ, এন্ড ইফেক্টিভ। কার্যকরী যেহেতু ইফেক্টিভ তাই এন দিতে হবে আমাকে, ECTIV, ইফেক্টিভ পদক্ষেপ। তাহলে পদক্ষেপের জন্য আমি কি লিখতে পারি, মেজার লিখতে পারি, স্টেপ লিখতে পারি, মেজার আর ইফেক্টিভ মেজার, একটা কার্যকরী পদক্ষেপ। ব্যাস, এই যে মূল বাক্যটা লিখলাম না, বাকিটা হচ্ছে অতিরিক্ত অংশ। এই অতিরিক্ত অংশ হচ্ছে একটা ফ্রেজ। আর এরকম বাংলা ফ্রেজকে আপনি অনুবাদ করবেন একদম পেছন দিক থেকে। পেছনের শব্দটা কি? একদম পেছনের শব্দটা হচ্ছে জন্য। একদম পেছনের শব্দটা হলো জন্য। তাহলে আমি আগে জন্যর ইংলিশ লিখবো, হচ্ছে ফর। তাহলে আমার বাক্যের মূল অংশ কিন্তু আমি আগে লিখে ফেলছি। অতিরিক্ত অংশ হচ্ছে জন্য, জন্যর ইংলিশ আমি লিখে দিলাম কি, ফর। ওকে, পেছন দিক থেকে আমরা হাঁটবো, ঠিক আছে। প্রতিকারের জন্য, প্রতিকার, তাহলে রিডিউসিং, ফর রিডিউসিং, অথবা আপনি ইনফিনিটিভ দিয়ে করতে পারেন যে টু রিডিউস, জন্য থাকলে ওটা উদ্দেশ্য, দুইভাবে লিখতে পারেন আপনি এখানে, ফর রিডিউসিং। বা আপনি লিখতে পারেন রিড্রেসিং, রিড্রেস মানেও কমানো বা প্রতিকার করা, রিড্রেসিং, ফর রিড্রেসিং, প্রতিকারের জন্য কিসের, সমস্যাগুলো, রিড্রেসিং দ্য প্রবলেমস, সমস্যাগুলোকে। ওকে, কোন সমস্যাগুলো? যেগুলো আর কি সৃষ্টি হয়েছে, সৃষ্ট সমস্যাগুলো। তাহলে সৃষ্টি হয়েছে, অলরেডি সমস্যাগুলো সৃষ্টি হয়ে গেছে। তাহলে আমি লিখতে পারি বা হচ্ছে, তাহলে আমি লিখতে পারি ক্রিয়েটেড, অথবা আমি লিখতে পারি ইমানেটিং। হ্যাঁ, ইমানেটিং লিখতে পারি,
ইমানেটিং অথবা ক্রিয়েটেড লিখতে পারেন, সৃষ্টি হয়েছে। কোথায় থেকে? ফ্রম থেকে, স্বল্প মেয়াদের থেকে বা স্বল্প মেয়াদের কারণে, ওই কারণা থেকে এই কথা। তাহলে ফ্রম দা শর্ট টাইম, স্বল্প সময়ের, হ্যাঁ, লিমিট কিসের? বাৎসরিক বাজেটের, অফ দা অ্যানুয়াল বাজেট। হয়ে গেল। এখন এই বাক্যটাকে কেউ ঘুরাই লিখতে পারে, এভাবে কেউ চিন্তা করতে পারে যে বাৎসরিক বাজেটের স্বল্প মেয়াদের কারণে সৃষ্ট সমস্যাগুলোর প্রতিকারের জন্য একটি কার্যকর পদক্ষেপ। কেউ বাক্যটাকে এভাবেও লিখতে পারে, এই অংশটা কেউ আগে নিতে পারে। ফর রিড্রেসিং দ্য প্রবলেমস, হ্যাঁ, ক্রিয়েটেড বা ইমানেটিং ফ্রম দ্য শর্ট টাইম লিমিট অফ দ্য অ্যানুয়াল বাজেট, এই অংশটুকু সে আগে নিতে পারে চাইলে। যদি কেউ মনে করে যে আমি আগে কারণটা দিব, হ্যাঁ দিতে পারে। এখান থেকে সে শুরু করলো, দিয়ে একটা কমা চিহ্ন দিবে জাস্ট, দেওয়ার পরে মূল অংশটুকু লিখবে মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক ইজ অ্যান ইফেক্টিভ মেজার। কোনো সমস্যা নাই। তার মানে সবসময় আমরা মূল অংশ আগে লিখতে বাধ্য না, আপনি চাইলে অতিরিক্ত অংশ লিখতে পারেন যদি আপনি ম্যাচ করতে পারেন। পরের লাস্ট লাইনটা হচ্ছে মাঝামাঝি বাজেটীয় নির্মাণ কাঠামোকে অবশ্যই হতে হবে সবকিছু সমেত এবং কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাতে অন্তর্ভুক্ত থাকবে, যা বাংলাদেশকে উচ্চ ক্ষমতার মানসম্পন্ন বৃদ্ধির দিকে নিয়ে যাবে, যেখানে পণ্য সামগ্রীর মূল্য স্থির থাকবে এবং মানব দারিদ্র্যকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হবে। সবার জন্য সবার জন্য স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত হবে এবং সামর্থ্য বৃদ্ধির সাথে সাথে যোগ হবে সৃজনশীলতার বিকাশ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, পারস্পরিক আঞ্চলিক আয় বৈষম্য কমানো হবে এবং জলবায়ুর পরিবর্তনে বৈরী প্রতিকারগুলোকে মোকাবেলা করার সামর্থ্য অর্জিত হতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে পুরো বাক্যটা। আমি কিন্তু এখানে 3টা বাক্য ছিল, আমি 3টা বাক্য করে দাড়িগুলো তুলে দিয়ে একটা বাক্য বানাই দিছি দুষ্টমি করে। এই জন্যই দিছি যে আপনারা একটু বিশাল বড় বাক্যকে হচ্ছে কিভাবে অনুবাদ করতে হয় সেটা শেখেন। এই পুরা বাক্যটা একবার পড়ার পর বেশিরভাগ হ্যাঁ ছোট হয়ে গেছে বাক্যটা। হ্যাঁ, ছোট হয়ে গেছে। আমি ইচ্ছা করে 3টা বাক্য করে বড় করে ফেলছি। স্যার আপনি ইতিহাস লিখেছেন এটা? তো বাক্য এরকম যত লম্বা হোক কোনো বিষয় না, আগে আমাকে মূল অংশ বের করতে হবে। মূল অংশ, আচ্ছা, মূল অংশটা হচ্ছে মাঝামাঝি বাজেটীয় নির্মাণ কাঠামোকে অবশ্যই হতে হবে, এটা হলো মূল অংশ। অবশ্যই হতে হবে সবকিছু সমেত, এটা হচ্ছে বাক্যের মূল অংশ, মানে ইনক্লুসিভ হতে হবে আর কি। তো হয়ে গেল আমার। দেখেন বাদ বাকি যেগুলো আছে না সবগুলো আমি সাইজ করবো। আমরা আগে প্রথম অংশটুকু, আমরা পরের গুলো পরে ভাববো। তাহলে সাবজেক্ট হচ্ছে কাকে হতে হবে? মাঝামাঝি বাজেটের কাঠামোকে হতে হবে। হ্যাঁ, ওই যে একটু আগে লিখলাম না, মাঝামাঝি বাজেটীয় নির্মাণ কাঠামো, কপি করে নিয়ে আসি, এত লিখতে মন চায় না। হ্যাঁ, মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্ক, এটারে কি হতে হবে? হতে হবে, তাহলে মাস্ট কি? মাস্ট বি, হতে হবে। ওকে ফাইন, কি হতে হবে? যে সব সমেত, সবকিছু সমেত। এটা অনেকে ভাববে আছে সবকিছু সমেত, আরে ভাই সবকিছু সমেত মানে আপনার কি? সেখানে পরিপূর্ণ থাকবে, ইনক্লুসিভ হবে। তাহলে আমি লিখবো ইনক্লুসিভ। আপনি ইনক্লুসিভ মনে নেই, আপনি পারফেক্ট লিখেন। পারফেক্ট আপনার মনে নাই, আপনি লিখেন প্রপার, লিখেন প্রপার মনে নেই, আপনার যা মনে আছে আপনি তাই লিখেন। মাস্ট বি ইনক্লুসিভ এবং এন্ড। ওকে, বাক্যের মূল অংশ লেখা শেষ। এখন আমরা অতিরিক্ত অংশে যাবো, ধীরে ধীরে সাইজ করবো আমরা। এন্ড এবং কি বলছে দেখেন, এবং কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাতে অন্তর্ভুক্ত থাকবে। ওকে, কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে সেখানে। তাহলে অন্তর্ভুক্ত থাকবে কি? একা একা থাকবে নাকি কারো দ্বারা যুক্ত হবে? কোনটা বলেন তো? কারো দ্বারা যুক্ত হবে। আচ্ছা,
অথবা আপনি যদি প্যাসিভে না করে একা অ্যাক্টিভে করেন তাহলে আপনাকে দেয়ার দিয়ে শুরু করতে হবে, দেয়ার দিয়ে শুরু করতে হবে। আমরা এভাবে লিখতে পারি যে লেস ইম্পর্টেন্ট সাবজেক্ট উইল বি ইনক্লুডেড, প্যাসিভ হয়ে যাবে। অথবা আপনি লিখতে পারেন দেয়ার, এভাবে লিখতে পারেন যে দেয়ার উইল বি, সেখানে থাকবে ইনক্লুডেড লেস ইম্পর্টেন্ট মাইনর ইম্পর্টেন্ট সাবজেক্টস, কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে। এবার বলছে যা, যা মানে যে কম গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো। হুইচ, যা কি করবে, বাংলাদেশকে উচ্চ ক্ষমতার মানসম্পন্ন বৃদ্ধির দিকে নিয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে কে নিয়ে যাবে? উত্তর হচ্ছে যা নিয়ে যাবে। যা হচ্ছে সাবজেক্ট। তাহলে ভার্ব কোনটা বলেন তো? ভার্ব কোনটা? স্যার নিয়ে যাওয়া। নিয়ে যাবে। এভাবে আমরা চিন্তা করবো, যা নিয়ে যাবে। নিয়ে যাওয়াটা হচ্ছে ভার্ব। নিয়ে যাওয়া মানে কি? পৌঁছানো। সবসময় শুধু ব্রিং লিখা তো কিছু নয়। হুইচ রিচ, যা নিয়ে যাবে। কাকে নিয়ে যাবে? বাংলাদেশকে নিয়ে যাবে। বাংলাদেশকে নিয়ে যাবে। ওকে ফাইন। বাংলাদেশকে কোথায় নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে বলুন তো? উচ্চ ক্ষমতার মানসম্পন্ন বৃদ্ধির দিকে। বৃদ্ধির দিকে। তাহলে পিছনের শব্দটা কি? দিকে। দিকে। তাহলে দিকের ইংলিশে আমি লিখবো টুয়ার্ডস। পেছন দিক থেকে অনুবাদ করতে হবে। যেমন এখানে যা হচ্ছে বাক্যের সাবজেক্ট, এটা একটা শব্দ, কিন্তু বাংলাদেশকে উচ্চ ক্ষমতার মানসম্পন্ন বৃদ্ধির দিকে, এটা পুরোটা মিলে কিন্তু একটা ইউনিট। যখন এরকম ইউনিট পাবেন, অনেকগুলো শব্দ মিলে একটা অংশ, তখন তাকে পিছন থেকে অনুবাদ করতে হবে। টুয়ার্ডস, দিকে। কিসের দিকে? আমরা ধীরে ধীরে যাবো। পিছন দিক থেকে আসেন। কিসের দিকে? বৃদ্ধির দিকে। উচ্চ ক্ষমতার মানসম্পন্ন বৃদ্ধি। তাহলে বৃদ্ধির ইংলিশ কি বলেন? স্কেলিং। হ্যাঁ, ইনক্রিজিং হচ্ছে উচ্চ ক্ষমতা মানসম্পন্ন। এভাবে লিখে দিলে হয়ে গেল। অথবা আমি লিখতে পারি টুয়ার্ডস, হ্যাঁ, দিকে। এটা একটা সুন্দর শব্দ লেখা যেতে পারে, ট্রাজেটরি। ট্রাজেটরি। এভাবে লেখা যেতে পারে। আর সহজ করি যে লাইনটাই তো ভুলে গেলাম, কই জানি। দ্বিতীয় লাইন। Towards the increase of উচ্চ ক্ষমতা মানসম্পন্ন, of high performing quality. High performing quality. অথবা এইসব না দিয়ে আমরা লিখতে পারি এক কথায় হাই পারফর্মিং কোয়ালিটি গ্রোথ। ঝামেলা শেষ। তখন এই যে দাই ইনক্রিজ লেখার দরকার নেই, এক কথায় লিখে দেবো হাই পারফর্মিং কোয়ালিটি গ্রোথ। হয়ে গেল। এবার বলছি এখানে উইল ব্যবহার করা হতো না স্যার? হ্যাঁ হ্যাঁ, হুইচের পরে স্যার রিচের আগে উইল লাগতো না স্যার? এটা টিচারে তো প্রবলেম হয়। হুইচের আগে উইল দেওয়া গেলে ভালো হতো না স্যার? রিচের আগে স্যার। হুইচের আগে কি দিব? দিতে যাচ্ছে ভবিষ্যতে। উইল। হুইচ উইল। ও আচ্ছা আচ্ছা, উইল। রাইট, থ্যাংক ইউ অবশ্যই দিব। which will reach বাংলাদেশ towards। ও এখানে একটা কথা আছে যে মনে রাখবেন, একটা সেন্টেন্সের মধ্যে, একটা কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দুইটা ক্লোজ থাকলে দুইটাই ফিউচার টেন্সে হবে না। হ্যাঁ, একটা ফিউচার হলে আর একটা প্রেজেন্ট হবে, মনে রাখবেন। হ্যাঁ, এটা যেহেতু ফিউচার আছে তাই এখানে আমি ওই ধান্দায় লিখছিলাম। এই জন্য এখানে আর ফিউচার হবে না, প্রেজেন্ট হবে। দুইটা ক্লোজ থাকলে একটা ফিউচার হলে একটা প্রেজেন্টে হবে। ঠিক আছে আনারুল? ওকে জি স্যার। তো হুইচ রিচ বাংলাদেশ টুয়ার্ডস হাই পারফর্মিং কোয়ালিটি গ্রোথ। এখন বলছে যা বাংলাদেশকে উচ্চ ক্ষমতার দিকে নিয়ে যাবে যেখানে, এখন আসতে পারে যেখানে, শুধু রিলেটিভ প্রোনাউন রিলেটিভ অ্যাডভার্ব চলে আসতেছে, সমস্যা নাই।
তো আমরা এবার যেখানের ইংলিশ লিখবো। হ্যাঁ, যেখানে, যেখানে ইংলিশ কি লিখবো? where, যেখানে পণ্য সামগ্রীর মূল্য স্থির থাকবে, এইটুকু আগে লিখবো। এবার পণ্য সামগ্রীর মূল্য স্থির থাকবে, এটা একটা ইউনিট। তাহলে যেখানে WSERE, তা আবার ভুল দেখায় কেন? আচ্ছা, where, যেখানে পণ্য সামগ্রীর মূল্য স্থির থাকবে। কে স্থির থাকবে? পণ্য সামগ্রীর মূল্য। তাহলে আমার সাবজেক্ট হচ্ছে পণ্য সামগ্রীর মূল্য, অর্থাৎ মূল্য অফ পণ্য সামগ্রী, প্রাইসেস অফ কমোডিটিস লিখতে পারি। কমোডিটিস, মূল্য সামগ্রী, দ্রব্য সামগ্রীর মূল্য স্থির কি থাকবে? কই গেল লাইনটা? একটু বলেন তো, কি জানি? স্থির থাকবে। স্থির থাকবে। স্থির থাকবে, হ্যাঁ। তাহলে আমরা এটা তো একা একা আসে থাকবে না, এটা কারো দ্বারা হবে, প্যাসিভ হবে। তাহলে আবার ওই যে উইল বি, কিন্তু বারবার আমি উইল বি শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, আমি সরাসরি এটাকে ক্লোজ না করে ফ্রেজ রূপান্তর করব। তাহলে আমি কি লিখবো বলেন তো? কি লিখবো বলেন? রিমেইন, হ্যাঁ লিখতে পারেন। রিমেইন থাকবে, স্টেবল বা কনস্ট্যান্ট। হ্যাঁ স্টেবল কনস্ট্যান্ট। হ্যাঁ, এবার এটাকে আপনি পার্টিসিপলও করে দিতে পারেন, এটা অ্যাডজেক্টিভও বানাতে পারেন। এস্টাবলিশড একসাথে আমরা করতে পারি, স্থির থাকবে, এটা একটা অংশ গেল। এবং আবার আছে এবং, এন্ড, এবং মানব দরিদ্রকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা হবে, এটা একটা ইউনিট, মানে ক্লোজ। মানব দরিদ্রকে নিয়ে আসা হবে সর্বনিম্ন পর্যায়ে, বাক্যটা এভাবে হবে, হিউম্যান পভার্টি, হিউম্যান পভার্টি, মানব দারিদ্রকে ওকে নিয়ে আসা হবে। তার মানে কি? উইল বি ব্রট। তো বারবার উইল বি ব্রট না দিয়ে আমি এক কথায় লিখবো, ব্রট, আনা হবে নিম্ন পর্যায়ে, নাকি সর্বনিম্ন পর্যায়ে। তাহলে টু টু মিনিমাম, মিনিমাম কি জানি পর্যায়ের ইংলিশ কি দিব? লেভেল নাকি? স্টেজ দাও যায়। আচ্ছা শুনেন, আপনারা জানেন যে মিনিমাম একটা অ্যাডজেক্টিভ, তাই না? মিনিমাম একটা অ্যাডজেক্টিভ, ম্যাক্সিমাম একটা অ্যাডজেক্টিভ। এই যে আমি মিনিমামের পর লেভেল না দিয়ে যদি শুধু মিনিমাম লিখি আর সামনে আর্টিকেল রাখি এ, তাহলে এটা একটা নাউন হয়ে যাবে। এই এ মিনিমাম মানেই হচ্ছে সর্বনিম্ন স্তর, বুঝলেন? আমরা জানি মিনিমাম একটা অ্যাডজেক্টিভ, কিন্তু এই মুহূর্তে যদি আমি এ মিনিমাম লিখি তাহলে আমাকে লেভেল লিখতে হবে না, মিনিমাম একটা সর্বনিম্ন স্তর। এগুলো হচ্ছে ভাষার সৌন্দর্য। ওকে, এটা একটা দিক গেল। তারপরে যে কই এত লেখা, আচ্ছা, সবার জন্য স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত হবে, কমা চিহ্ন দিয়ে আমাকে লিখতে হবে যে সবার জন্য স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত। কি নিশ্চিত হবে? স্বাস্থ্য এবং চিকিৎসা। তাহলে হেলথ, হেলথ অ্যান্ড শিক্ষা, এডুকেশন, স্বাস্থ্য এবং শিক্ষা সবার জন্য, ফর অল। উইল বি না লিখে আমি এক কথাই লিখবো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে, সিকিউরড, নিশ্চিত হবে, বা এনশিওরড লিখতে পারেন। আচ্ছা, আবার বলছে এবং, ওরে এবং, এবং সামর্থ্য বৃদ্ধির সাথে যোগ হবে সৃজনশীলতার বিকাশ। সামর্থ্য বৃদ্ধির সাথে যোগ হবে সৃজনশীলতার বিকাশ। কে যোগ হবে? সৃজনশীলতার বিকাশ হবে যোগ উইথ সামর্থ্য বৃদ্ধি, ঠিক কিনা? এভাবে আমাকে লিখতে হবে। আচ্ছা, তাহলে সৃজনশীলতার বিকাশ মানে সৃজনশীলতা, তার মানে আমাকে লিখতে হবে ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি, হ্যাঁ, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা যোগ হবে, ঠিক আছে?
মানে একত্রিত হবে, উইল বি কম্বাইন্ড না লিখে আমি এক কথায় লিখবো কম্বাইন্ড, যোগ হবে কিসের সাথে, উইথ কি সামর্থ্য বৃদ্ধির সাথে। সামর্থ্য বৃদ্ধির সাথে। তাহলে আমাকে ক্যাপাসিটি বিল্ডিং লিখতে হবে। ক্যাপাসিটি বিল্ডিং, ওকে। এরপরে কমা দিয়েছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, এটাও কিন্তু প্যাসিভ। তাহলে আমি লিখব সোশ্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস উইল বি, সোশ্যাল জাস্টিস উইল বি এস্টাবলিশড, উইল বি না লিখে আমি এক কথায় লিখবো এস্টাবলিশড, এস্টাবলিশড। এরপরে বলছে পারস্পরিক ও আঞ্চলিক আয় বৈষম্য কমানো হবে। পারস্পরিক মানে কি ইন্টারপার্সোনাল, ব্যক্তি থেকে ব্যক্তি, ইন্টারপার্সোনাল, হ্যাঁ, এবং এন্ড হচ্ছে কি আঞ্চলিক মানে রিজিওনাল। আয় বৈষম্য মানে কি ইনকাম বৈষম্য, ইংলিশ কি Disparity. বা ডিসপ্যারিটি বা ডিফারেন্স লিখতে পারেন একটা। ইনকাম ডিসপ্যারিটি, আয় বৈষম্য কমানো হবে, উইল বি রিডিউসড না লিখে আমি শুধু লিখবো রিডিউসড। এবার বলছে এবং এন্ড জলবায়ু পরিবর্তনের বৈরী প্রতিক্রিয়াগুলোকে মোকাবেলা করার সামর্থ্য অর্জিত হবে, মানে এবং অর্জিত হবে। ওকে ফাইন, অর্জিত হবে, কি অর্জিত হবে বলেন তো, কি অর্জিত হবে? সামর্থ্য, সামর্থ্য, তাহলে সামর্থ্য অর্জিত হবে। তাহলে আমাকে লিখতে হবে ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ক্যাপাবিলিটি কিসের ক্যাপাবিলিটি বলেন তো? মোকাবেলা করার ক্যাপাবিলিটি, ঠিক কি না? টু ট্যাকল, শেষ হবে 2 মিনিট। টু ট্যাকল মোকাবেলা করতে কি কি বলেন তো? বৈরী প্রতিক্রিয়া, অ্যাডভার্স, the adverse effects কিসের? জলবায়ু পরিবর্তনের, অফ ক্লাইমেট চেঞ্জ। উইল বি অ্যাচিভড না লিখে আমি শুধু লিখবো অ্যাচিভড। এখন ভাবেন তো এই প্রত্যেকবারে যদি আমি উইল বি লিখতাম তাহলে দেখতে কেমন লাগতো? ভাল লাগতো? খেয়াল করেন তো, হিউম্যান প্রপার্টি উইল বি ব্রট, হেলথ এডুকেশন উইল বি সিকিউরড, হ্যাঁ, তারপর সোশ্যাল জাস্টিস উইল বি এস্টাবলিশড, ইন্টারপার্সোনাল উইল বি। ভাল লাগতো না, এই জন্য বারবার উইল বি গুলো রিডিউস করেছি। তো দেখেন বাক্যটা কিন্তু বিশাল বড় ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে এটাকে সাইজ করলাম। কোন স্টুডেন্ট যদি একসাথে পুরোটাকে অনুবাদ করতে চায় তার কাছে অনুবাদ নিশ্চিত কঠিন হবে, হাঁটি হাঁটি পা পা করে তাকে আগাতে হবে, দৌড় দিতে চলে তো উল্টো পড়বেই। এবং আমি যখন এই অংশটুকু অনুবাদ করব তখন আমি পরের টুকুর দিকে তাকাবো না, কারণ ওইটুকু টেনশনে তখন আমার এইটুকু আবার ভালো হবে না, এটা মাথায় রাখতে হবে। তো আমি তাহলে অনুবাদ সম্পর্কে একটা মোটামুটি বেশ আইডিয়া দিলাম। প্রয়োজনে এই ক্লাসটা আপনারা চাইলে যে কেউ সে আবার রিপিট করতে পারে, মানে পুনরায় দেখতে পারে। এখন আপনাদের দায়িত্ব হলো আমি এই লেভেলের হচ্ছে একটা অনুবাদ দিব আপনাদেরকে, সেটা হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং আমাকে অবশ্যই হোমওয়ার্ক সাবমিট করতে হবে। একটা বিষয় আমি বলে রাখি স্পষ্ট, এখানে যে কয়জন ক্লাস করতেছেন আমার ক্লাস করলে শুধু হবে না, আমি যে হোমওয়ার্ক গুলো দিব আমি এই পিডিএফ শিটটা এখন গ্রুপে দিয়ে দিব, সাথে আমি ক্লাসের ভিডিও লিংকও দিয়ে দিব। প্রয়োজনে ক্লাসটা আবার দেখতে পারবেন, যারা মিস করছেন তারা ক্লাস দেখতে পারবেন। তো আমি যে পিডিএফ শিটটা দিব এখানে আমি একটা হোমওয়ার্ক ডাউনলোড করে দিব, মানে আমি আরেকটা প্যাসেজ দিব। তো আপনারা যখন শিটটা ডাউনলোড করবেন তখন এই বাংলা প্যাসেজটা পাবেন। আপনার কাজ হবে কি, আপনার কাজ হবে ওই বাংলা প্যাসেজটার ইংলিশটা আপনি খাতায় লিখবেন। এভাবে লেখার পর ওই পেজটার ছবি তুলে আপনি গ্রুপে পোস্ট করবেন আগামী ক্লাসের আগে। ক্লাসগুলো হবে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, তার মানে আগামী মঙ্গলবার এর আগে। এখন ক্লাস শুরু হবে 9টায়, আপনি যদি মঙ্গলবারে ঠিক 9টায় দেন তাহলে আমার তো দেখার সুযোগ থাকবে না।
ক্লাস শুরু হওয়ার মিনিমাম 3-4 ঘন্টা 2-3 ঘন্টা আগে দিতে হবে। ছবি তুলে গ্রুপে পোস্ট করবেন, আমি দেখবো হোমওয়ার্ক, এরপর ক্লাসে জয়েন করবেন। এই হচ্ছে ক্লাসের সিস্টেম। আর আজকে ক্লাসটা আমি ইউটিউবে একেবারেই পাবলিক করে দিব, অনেকদিন থেকে আমি ইউটিউবে কোনো ভিডিও দেই না। সেই সাথে যারা আজকের ক্লাসটা আমাদেরকে দেখছেন তাদেরকে বলবো আমি সম্পূর্ণ নতুন একটা ব্যাচ শুরু করেছি। কেউ যদি চান বিসিএস কিংবা ব্যাংক জব এর জন্য, অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার লিখিত অংশের জন্য, অথবা যে কোনো পরীক্ষার রিটেন ইংলিশ প্রিপারেশনের জন্য কোর্স করতে চায়, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারে 01623739274। মোট ক্লাসের সংখ্যা হবে 35 থেকে প্রায় 50টার মতো ক্লাস হবে। মেইন ক্লাস হবে 35টা, বাকিগুলো সব এক্সারসাইজ কেন্দ্রিক ক্লাস হবে। 35 ক্লাসেস আর 35 লেকচার্স। আর হচ্ছে কোর্স ফি 5000 টাকা, তবে এই সময়ের মধ্যে কেউ ভর্তি হলে সে 2000 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবে, মানে 3060 টাকা কোর্স ফি। তো যে কেউ ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবে। আমাদের পরবর্তী ট্রান্সলেশনের সেকেন্ড ক্লাস হচ্ছে আগামী মঙ্গলবার। তো এই ছিল আলোচনার বিষয়। আজকে আর আলোচনা বাড়াবো না। এখন কারো কোনো স্যার, আসসালামু আলাইকুম। কিনা বলেন। হ্যাঁ বলেন। আসসালাম। স্যার, আমি আজকে প্রথম জয়েন করলাম, সেক্ষেত্রে কি আমি নতুন ব্যাচে যাব নাকি এই ব্যাচে থাকবো স্যার? আমি আসলে বুঝি নাই, কিন্তু আরেকবার বলেন তো।